ইলাস্ট্রেটরে আমরা একটা জিনিস দেখাইতে আমি ভুলে গেছি হয়তো আপনাদের। এটা হচ্ছে রিকালার আর্টওয়ার্ক। ঠিক আছে, এই রিকালার আর্টওয়ার্কের ইউজটা হচ্ছে যখন আমরা কোনো ইলাস্ট্রেশন বা এমন কোনো টেক্সচার ইউজ করি যেটাতে হচ্ছে দেখা যায় অনেক কালার্স আছে, কিন্তু আমাদের ডিজাইনে আমরা যে কালারগুলো চাচ্ছি এক্স্যাক্টলি ওই কালারটা নাই। সেক্ষেত্রে আপনি এখান থেকে যে পুরা আর্টওয়ার্কের কালারটা চেঞ্জ করতে পারবেন। সো যেটার কালার বা আর্টওয়ার্কটা আপনি কালার চেঞ্জ করতে যাচ্ছেন ওই অবজেক্টটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই রিকালার আর্টওয়ার্কে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে একটা প্যালেট আসবে এরকম পপ আপ উইন্ডো। এখানে দেখতেছেন না 1 2 3 4 5, টোটাল 5টা দেখতেছেন কালার। 1 2 3 4 5, এই যে 5টা কালার না আপনার আর্টওয়ার্কের মধ্যে, এই 5টা কালারই আছে। এই যে কমলাটা কমলা, এই যে রেড এই রেড, এই যে বেগুনি এই বেগুনি, এই স্কাই ব্লু স্কাই ব্লু, আর একটা এই যে পেস্ট কালার, এটা হচ্ছে কি লাইট পিঙ্ক কালার, এই যে দেখছেন। সো অবজেক্টের মধ্যে যতগুলা কালার আছে এখানে আপনি দেখতে পারবেন। এই ক্ষেত্রে অনেকগুলা কালার যদি হয়, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কিন্তু একটা একটা করে আইড্রপার দিয়ে চেঞ্জ করা কিন্তু অনেক প্যারাদায়ক হয়ে দাঁড়াবে। যখন আপনি অনেক বড় ইলাস্ট্রেশনের কাজ নেবেন বা ইলাস্ট্রেশনে থাকবেন, কোনো কিছু চেঞ্জ করতে যাচ্ছেন, মডিফাই করতে যাচ্ছেন, সেক্ষেত্রে এভাবে কালার চেঞ্জ করাটা প্যারা হয়ে যাবে কিন্তু আইড্রপার দিয়ে ক্লিক করে করে। সেক্ষেত্রে আপনি এখান থেকে ডিরেক্টলি যেটা করতে পারেন, এখান থেকে তো আপনি টেক্সচারটা সেট করতে পারবেন, আবার উপরে আপনি এখান থেকে ডিরেক্টলি কালারটাও ম্যানিপুলেট করতে পারবেন। দেখেন কালার চেঞ্জ হচ্ছে, দেখছেন শুধুমাত্র কোনটার হচ্ছে, এই কালারটা যেই যেই জায়গায় ইউজ করা আছে ওই ওই জায়গায় ওই কালারটা চেঞ্জ হচ্ছে, দেখেন দেখছেন, শুধুমাত্র ওই অবজেক্টটাতে যেই অবজেক্টে এই কালারটা বিলং করে। আবার এটাকে সিলেক্ট করে আপনি এখান থেকে এটার কালার চেঞ্জ করেন, দেখছেন কালার ওইটা শুধুমাত্র এই অবজেক্টটা যেটাতে কালার ছিল ওইটা চেঞ্জ হচ্ছে। সো এইভাবে আপনি পুরো ইলাস্ট্রেটরের কালার আপনি মানে ইলাস্ট্রেশনের কালার আপনি চাইলে নিজের মন মতো শর্ট টাইমে চেঞ্জ করতে পারবেন। আমরা যেটা ম্যাজিক ওয়ান টুলের ইউজ করছিলাম, ঠিক আছে, ম্যাজিক ওয়ান টুলের কিন্তু ওটা তো সবসময় কিন্তু কাজে লাগে না, এটা কিন্তু অলমোস্ট সব জায়গাতেই কাজ করে। এটা আনছি কোথায়, যে কোনো আর্টওয়ার্ক সিলেক্ট করে উপরে দেখবেন যে আপনার ভেক্টর থাকলে এখানে দেখাবে রিকালার আর্টওয়ার্ক, এই গোল প্যালেটটা, গোল চিহ্নটা কালার প্যালেটে, সেটাকে সিলেক্ট করে ওপেন ক্লিক করলে ওপেন হবে আপনার সামনে এই প্যানেল। এখানে মাত্র আছে কয়টা কালার, 1 2 3 4 5, ঠিক আছে, এখানে 5টা কালার দেখতেছেন, কিন্তু ইলাস্ট্রেশনে অনেক কালার থাকে, অনেক শেড থাকে। যত ঘন মানে ডিটেইলড ইলাস্ট্রেশন ইউজ করবেন, যত বেশি আপনার আর্টওয়ার্ক থাকবে, তত বেশি কালারের শেড গুলা কিন্তু থাকে। এখানে অনেক কালার থাকতে পারে, ইভেন 100 150 কালারও শেড থাকতে পারে। সেক্ষেত্রে আপনি এটাকে মানে যদি কম করে নিয়ে আসতে চান, এখানে হবে না। এখানে যে অটো দেখাচ্ছে না 1 2 3 4 5 অ্যান্ড অল, এখানে দেখছেন না 1 2 3 4 5 করে। সো এটার কাজ হচ্ছে আপনি 1 2 3 4, অর্থাৎ এখানে যদি অনেকগুলো কালারের শেড থাকে, অনেক মানে ধরেন এখন এখানে আপনার ইলাস্ট্রেশনটার মধ্যে বা আর্টওয়ার্কের মধ্যে 20টা কালার বা 40টা কালার আছে, কারণ একটা একটা করে কালার চেঞ্জ করা, এক এক শেডের কালার চেঞ্জ করা প্যারাদায়ক হয়ে দাঁড়াবে কিন্তু। যেমন ধরেন আপনার এই রেডেরই 5টা শেড আছে, এই বেগুনি কালারের আবার 5টা শেড, এই সায়ানের আবার 5টা শেড। সেক্ষেত্রে কিন্তু শেড গুলোর কালার চেঞ্জ করা, বারবার এখানে সিলেক্ট করে 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 চেঞ্জ করাটা প্যারাদায়ক হয়ে যায়। সেক্ষেত্রে আপনি কালারটাকে ন্যারো ডাউন করতে পারবেন যে কয়টা কালারে আপনি দেখতে চান। তবে হ্যাঁ, এটার ফলে আপনার ইলাস্ট্রেশনের কালারও চেঞ্জ হয়ে আসতে পারে, ঠিক আছে। যেমন আমি এখানে ধরেন 3টা কালার করে দিলাম, দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়ে আসছে, মিক্স হয়ে গেছে কালার কিন্তু, দেখছেন শেডগুলা। এখন যদি আপনি কালার চেঞ্জ করেন দেখবেন মাত্র 3টা কালার ভিজিবল হবে। ন্যারো ডাউন করলে এখানে দেখেন এই কালারের শেডগুলো চেঞ্জ হয়ে আসছে। তো আপনার যদি এখানে 50টা বা 100টা কালার থাকে, আপনি ডিফাইন করে দিতে পারবেন যে আপনি কয়টা কালার দেখতে চান। যদি অল দেন সেক্ষেত্রে সবগুলো কালার দেখাবে। আপনি যদি একটা কালারই দেখতে চান, অন্য কোনো কালার দেখতে না চান, সেক্ষেত্রে 1 দিলে একটার মধ্যে সবগুলো কালার চলে আসবে। সেটা হচ্ছে বেনিফিট আর কি। কালার তাড়াতাড়ি মানে যে কোনো ইলাস্ট্রেশনের কালার আপনি ইজিলি চেঞ্জ করতে পারবেন। আরেকটা জিনিস করা যেতে পারে, এখানে এডিটে গিয়ে এখান থেকে আপনি ডিরেক্টলি সিলেক্ট করে যেটা যেটা কালার আছে এখান থেকে ডিরেক্ট কালার প্যালেট থেকে আপনি কালার দিয়ে দিতে পারবেন আপনার মন মতো, বুঝতে পারছেন। আচ্ছা, আরেকটা জিনিস আছে এখানে, সেটা হচ্ছে কি ব্যাপারে এটা আসে না কেন,
এই ড্রপ ডাউন আসে না কেন? আবার কি হলো? যাই হোক, এই ড্রপ ডাউনের মধ্যে আপনি দেখতে পারবেন আছে অনেকগুলো আপনার কালারের অটোমেটিক্যালি কম্বিনেশন আছে ওই ড্রপ ডাউনটাতে। আমি দেখি ইলাস্ট্রেশন ওপেন করে দেখি পাই নাকি। আমরা একটা ইলাস্ট্রেশন ডাউনলোড করলাম ওদিন। ওই দাঁড়ান একটু, ডেট মডিফাইডই তো করা। ইলাস্ট্রেশনটা কই পাবো? এটা না, এটাই তো ওইটা। আচ্ছা, ওই দিনের ইলাস্ট্রেশনটা একটু খুঁজে বার করতে পারলে ইজি হইতো। আচ্ছা যাই হোক, এখন ওটা খুঁজে পাবো না, কাজের সময় কোনো কিছু খুঁজে পাওয়া যাবে না। এটা কি? এটা টেক্সচারটা। যাই হোক, এই আর্ট রিকালার আর্ট ওয়ার্কে এই জায়গায় গেলে আপনি এই এবার আসছে আপনার এখানে বিভিন্ন কালার কম্বিনেশন আছে অটোমেটিক্যালি। ঠিক আছে, আপনি বিল্ট ইন ভাবে নিজের ইচ্ছা মতো এখান থেকে কালার কম্বিনেশন সিলেক্ট করে দিতে পারবেন, আপনার যে কালার কম্বিনেশন ভালো লাগে। বুঝতে পারছেন? তো এটা অনেক কাজের একটা জিনিস, রিকালার আর্ট ওয়ার্ক। আচ্ছা, মেইল আসছে। বুঝতে পারছেন রিকালার আর্ট ওয়ার্কের ইউজটা কিভাবে করা যায়? যে কোনো ইলাস্ট্রেশনে কালার চেঞ্জ করা বুঝা গেছে? কোন টুল? এটা তো কোনো টুল না, এটা হইতেছে অবজেক্ট সিলেক্ট করলে এখানে অপশন আসবে রিকালার আর্ট ওয়ার্ক। এখানে ক্লিক করলে আপনার সামনে এই প্যানেলটা ওপেন হবে। আপনি ম্যানুয়ালি কালার চেঞ্জ করতে পারবেন, কম্বিনেশন দিতে পারবেন, এডিটে গেলে এখান থেকে নিজে থেকে কালার হুইল থেকে আপনি কালার দিতে পারবেন। সেটা ফটাফট আপনি আপনার নিজের ডিজাইনে যে কালার দরকার ওই অনুযায়ী কালারটা নিয়ে নিতে পারবেন। সেটাই আপনাদের দেখাতে ভুলে গেছিলাম, ইলাস্ট্রেটর বন্ধ। আচ্ছা, আমরা এখানে একটু দেখি, দাঁড়ান ওনার মেইলটা চেক করি। আচ্ছা, যেহেতু আপনারা অ্যাসাইনমেন্ট করেন নাই, যে তিনজন করছেন, এটা তো দেখা এখন বহুত কষ্টকর হয়ে যাবে। দেখা যায় কিনা একটু দেখি। না, কোনোভাবেই তো দেখা যায় না। বাজে অবস্থা একবারে। আচ্ছা, এটা আপনারা একটু এক কাজ করেন, বিহান্সে আপলোড দিয়েন, তাহলে আমি রিভিউটা দিয়ে দিতে পারবো ইজিলি। কারণ এখানে হচ্ছে আপনার এই দেখা যাচ্ছে না, রেজুলেশন আরো কম তো। বিহান্সে আপলোড করে দিয়েন, আমি দেখে দিচ্ছি, সমস্যা নাই, এখানে বুঝে যাবে না। সেটা একটা সমস্যা, লম্বা পেজগুলো বিহান্সে এই ফেসবুকে রেজুলেশন কম্প্রেস করে দেয় তো, ঝামেলা। আচ্ছা, এটা যেমন আপনার আপলোড হইতে টাইম লাগছে, এখন আমার ডাউনলোড হইতে টাইম লাগবে। আচ্ছা, ইউআই নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে বলেন দেখি? হেডিং এর ফন্ট পাচ্ছেন না? ওখানে দেয়া নাই কি নাম অ্যাসাইনমেন্টের? ও আচ্ছা, অ্যাসাইনমেন্টটা তো ইমেজের লিংক দিছি না আপনাদের। এটা কি নামে ছিল অ্যাসাইনমেন্টটা? প্রজেক্টের নাম কি ছিল? এই যে এটা বিশাল বড় আসে, প্রিলিউড। আচ্ছা, এটা দিয়ে সার্চ করতে হবে, একটু দাঁড়ান। এখানে তো ছিল, সামনে ছিল না এখানে? এই যে এখান থেকে আপনারা দেখতে পারবেন কালার। আপনি কি আমাকে পিএনজি ফাইল দিছেন? পিএনজি কেন? আমাকে পিএসডি ফাইল দিবেন, পিএনজি না। নট পিএনজি ফাইল, পিএসডি ফাইল দিবেন আমাকে, নাহলে তো আমি এটা নিয়ে লাভ নাই তো। পিএনজি ফাইল দিয়ে আমার তো জাস্ট এটা ছবি আকারে আসলো, বাট ডিজাইন তো ভালো লাগতেছে। বা এর নিচে এরকম শ্যাডো আসলো কেন? এরকম বক্স করা।
এটা সাইজ বড় মনে হচ্ছে, সাইজ কি সেম রাখছেন প্যারাগ্রাফের? একটু ছোট বড় আছে। এখানে স্পেস কম আছে, এখানে বেশি হয়ে গেছে, এখানে স্পেস কম হয়েছে। এরকম কেন? এরকম ছিল কি? অ্যাসাইনমেন্ট কি এরকমই ছিল? আচ্ছা একটু দেখতেছি। আচ্ছা এই যে পিএসডি ফাইল আসছে। ও আচ্ছা, এখানে শ্যাডো আকারে দিয়েছিল, টেক্সচার দিয়েছিল, রাইট? এই যে এখানে স্পেসিংটা দেখেন, আপনার ওইটাতে স্পেসিং একটু গ্যাপ আছে, টেক্সট নাই, এই টেক্সটগুলো নাই, ছোট ছোট টেক্সটগুলা। এখানে বাটনটা আপনার মিসিং আছে। আচ্ছা এটা এরকমই ছিল। আচ্ছা এটা ওভার এফেক্ট দেয়া এটাতে। ভালো হয়েছে, প্রথম ডিজাইন হিসেবে গুড, ভেরি গুড। এটা তো এরকম কেন? এখানে আবার এখানে বক্স আসছে কেন? এই যে এরকম, প্রথম ডিজাইন হিসেবে গুড। আচ্ছা ইউআই নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? থাকলে বলেন। স্পেসিং এর প্রবলেমগুলো ফিক্স করবো কিভাবে সেটা বলবেন ভাইয়া, স্পেসিং প্রবলেমগুলো। আচ্ছা তাহলে ভালো হবে। স্পেসিং প্রবলেম আর হচ্ছে ভাই আমার একটা কোয়েশ্চেন আছে, বাট ইউআই নিয়ে না। বলেন কি নিয়ে কোয়েশ্চেন আছে? ইউআই কি হ্যালো ইলাস্ট্রেটরে ভাইয়া, করা আসসালামু যায় না? আলাইকুম। এইটার উত্তর পাবেন ইলাস্ট্রেটরে কেন করা যায় না, এটার উত্তর আজকেই পেয়ে যাবেন। অ্যালাইনমেন্টের প্রবলেম হয়। জি বলেন, কেউ কিছু বলতেছিলেন। হ্যাঁ ভাইয়া, আমি বলতেছি যে মানে আমার খুব প্রবলেম হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে মানে কোনো অবজেক্টেরই আমি শ্যাডো ঠিক মতো দিতে পারতেছি না। লাইক বুঝি, আপনার কথা কোনো বুঝি। জুতার নিচে, মানে কোনো জুতা বা কোনো অবজেক্টের নিচে যদি আমি শ্যাডো দিতে চাই, তাহলে শ্যাডোটা ঠিক মতো মানে পারফেক্টলি হচ্ছে না, মানে রিয়েলিস্টিক লাগতেছে না। কিভাবে এই যে দেন শ্যাডো? ইলাস্ট্রেটর শ্যাডো তো দেই, মানে গ্রেডিয়েন্ট দিয়ে দেওয়ার ট্রাই করছি। গ্রেডিয়েন্ট না, ইয়া ইউজ করবেন, আপনার এফেক্ট থেকে ব্লার ইউজ করবেন, ব্লার। ভাইয়া ব্লার একটু ইউজ যদি করবেন আপনি কিভাবে? ইলাস্ট্রেটরে দেখাই দিলে ভালো হতো, মানে ইলাস্ট্রেটরে আরো দেখেন বেশি আইডিয়াটা প্রবলেম। দেখেন, সিম্পল। ধরেন আমার এরকম একটা শ্যাডো লাগবে, এটা ম্যানুয়ালি বানানো আর কি। ধরেন আমার এরকম একটা শ্যাডো লাগবে, এটার কালার হবে অবভিয়াসলি শ্যাডোর কালার ব্ল্যাক, এই তো। দেন এটাকে আমরা সিলেক্ট করে লেয়ারটাকে, আচ্ছা রেকর্ডিং কি হচ্ছে? হ্যাঁ হচ্ছে। এটাকে সিলেক্ট করে ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার, এটা দিবেন। দিয়ে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নেবেন। করার পর এখানে দেখেন, এটাকে রেডিয়াস কমালে দেখেন এই যে শ্যাডো দেখতেছেন একটা। এইভাবে আপনি শ্যাডো ক্রিয়েট করতে পারেন। আরেকটা ওয়ে হচ্ছে, এটাকে করার পর, যদিও এফেক্টটা খুব বেশি লাইট হয়ে গেছে, একটু বাড়ায় দেন 20 এরকম বাট রাখি। ভাইয়া মানে এটা তো একটা রাউন্ড করতেছেন না, বাট শ্যাডো গুলা তো ধরেন একটা জায়গা থেকে শুরু হয়, এভাবে দিলে হচ্ছে মানে মনে হয় যে ওই যেখান থেকে শুরু হওয়ার কথা ওখান থেকে হচ্ছে না, এরকম মনে হয়। আপনি একটা জুতা দিয়ে দেখাইলে ভাই খুব ভালো হতো, মানে আমি জুতার শ্যাডো দিতেই পারতেছি না কোনোভাবে। এইভাবে যে কোনো অবজেক্টের শ্যাডো দিতে পারবেন তো আপনি, শুধু জুতা না। এইটা দেওয়ার পরে আপনি যা হচ্ছে এটাকে মাস্ক করে নেবেন। মাস্ক করে ব্রাশ টুল দিয়ে যেখানে যেখানে আপনার ইয়া দরকার, শ্যাডো দরকার, ওইটুকু এরিয়া রাখবেন আর বাকিটুকু মুছে ফেলাবেন। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমরা ইউজ করি এইভাবে। কারণ এইভাবে ইউজ করার বেনিফিট হচ্ছে যে আপনি এটাকে পুরোটাকে ম্যানুয়ালি ম্যানিপুলেট করতে পারবেন। আর এইভাবে যদি কষ্ট হয়, সার্কেল দিয়ে যেইটুকু এরিয়ার মধ্যে আপনি শ্যাডো চাচ্ছেন, পেন টুল দিয়ে শেপ বানায় নেন, কেউ মানা করবে না। এভাবে শেপ বানালেন যেইটুকু এরিয়ার মধ্যে শ্যাডো চান, দেন ওইটাকে আপনি ফিল্টার থেকে ব্লার, গুশিয়ান ব্লার দিয়ে আপনি করতে পারবেন।
বুঝতে ভাই পারছেন? এটা কি মানে ইলাস্ট্রেটরেও হবে এইভাবে করলে? হ্যাঁ, ইলাস্ট্রেটরেও হবে, ইলাস্ট্রেটরেও এইভাবে ব্লাড দিয়ে করতে হবে। এটা হচ্ছে অল্টারনেটিভ ওয়ে। ও আচ্ছা, ইলাস্ট্রেটরে ভাইয়া তাহলে এই যে আপনি যে ব্রাশ দিয়ে মুছে দিলেন, এটা কি ইলাস্ট্রেটরে মুছা যাবে? না, ইলাস্ট্রেটরে মুছা যাবে না, অপোসিটি কমা দিতে হবে, তখন আপনাকে অপোসিটি দিয়ে একটু করতে হবে। আর ইলাস্ট্রেটরে শ্যাডো যদি পারফেক্টলি দিতে চান, তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ইলাস্ট্রেটরের জন্য মেশ টুল ইউজ করবেন, বুঝছেন? মেশ টুলের ইউজটা করতে হবে ইলাস্ট্রেটরে পারফেক্ট শ্যাডো দেওয়ার জন্য। ভাইয়া একটু মানে ক্লাসের শেষে অল্প জি, একটু দেখাই দিও, সবচেয়ে মানে ক্লাস শেষে একটু দেখাই দিলে ভালো হবে, আচ্ছা এই দেখা ক্লাসের দিব না শেষে আছে। ইলাস্ট্রেটরে মেশ টুল। আচ্ছা, এটা ছিল ইউআই ডিজাইনটা। এরকম এরকম বর্ডার কেন, বক্স বক্স কেন এরকম? আমার কাছে যদিও ফন্ট মিসিং, ফন্টটা নাই আমার কাছে, আইকন এগুলো লিংক করা। আচ্ছা, চলবে, বাট আপনার এই জিনিসগুলো কিছু ঠিক করতে হবে। আমার এখানে ফন্ট নাই তো, এই জন্য আর কি প্রবলেম আসতেছে। বাট প্রথম অবস্থায় আপনার যে যে কয়জন ডিজাইন করছেন ভালো হয়েছে মোটামুটি। আচ্ছা, আরেকজন দিয়েছেন পিএসডি ফাইল। আচ্ছা, যেটা আমি আজকে আপনাদের দেখাবো যে ইউআই ডিজাইনটা আসলে আমরা কেন এইভাবে করি, ফটোশপে কেন করি, কেন ইলাস্ট্রেটরে করি না, ঠিক আছে? অ্যাক্সেস দেন নাই তো, ডাউনলোড করার অ্যাক্সেস দেন আমাকে। আচ্ছা, রুলারটা লক করে হচ্ছে কন্ট্রোল অল্টার সেমিকলন দিয়ে, কন্ট্রোল অল্টার সেমিকলন দিয়ে যে রুলার লক হয়ে যাবে, কন্ট্রোল অল্টার সেমিকলন দিলে আনলক হবে। কন্ট্রোল সেমিকলন দিয়ে হাইট আনহাইট, বুঝতে পারছেন? আচ্ছা, কি কি কোয়েশ্চেন করছেন দেখি এখানে। স্পেসিংটা দেখাই দিব। ইলাস্ট্রেটর করার জন্য অ্যালাইনমেন্টে প্রবলেম হচ্ছে, অ্যালাইনমেন্ট, স্পেসিং। ফিগমা দেখানো হবে না, দেখানো হবে না। বুটস্ট্র্যাপ নিয়ে আজকেও, হ্যাঁ ভালো কথা মনে করছেন, বুটস্ট্র্যাপ নিয়ে একটু আইডিয়া দিব আপনাকে। আচ্ছা, তার আগে দেখে নেন স্পেসিংটা কিভাবে মাপবেন। ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যে কোনো অবজেক্ট বা এলিমেন্ট থেকে বা যে কোনো সেকশন থেকে, যেমন ধরেন আমি এখান থেকে এই অবজেক্টটা, এই দুইটা অবজেক্ট, দুইটা লেয়ার দুই জায়গায়, যদিও আমি এই দুইটা অবজেক্টের মধ্যে স্পেসিংটা মাপতে চাচ্ছি। কিভাবে মাপবো? যে কোনো অবজেক্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আরেকটা অবজেক্টের উপর মাউসের কার্সার রাখে কন্ট্রোল প্রেস করলে ওটার মাঝখানে স্পেসিংটা দেখাবে। আর মাউসের কার্সার আপনি যেখানে রাখবেন সিলেক্টেড এরিয়া থেকে ওইটুক এরিয়ার ডিস্টেন্সটা দেখায় কন্ট্রোল প্রেস করলে, কন্ট্রোল প্রেস করলে দেখাবে। এখন কথা হচ্ছে ভাইয়া আমি স্পেসিং গুলো ঠিক করবো কিভাবে একটা সেকশন থেকে আরেকটা সেকশনে। যেমন ধরেন আমার এইখানে বক্সটা এত দূর না 1920 1080, আমি একটা রেক্টেঙ্গেল বানাই যেটা সাইজ হচ্ছে 1920 এবং 1080, এই তো এটা হচ্ছে আমার প্রথম হোম স্ক্রিন, যেটা আমি প্রথমে সবার আগে দেখতে পারবো এতটুকু এরিয়া, রাইট? এর থেকে কমও দেখতে পারবো না, এর থেকে বেশিও দেখতে পারবো না, ফুল স্ক্রিনে আপনি এতটুকু এরিয়ায় দেখতে পারবেন। এর পরের সেকশনটা এরকম একটা বক্স বানায় রাখলে আপনি দেখবেন এর পরের সেকশনটা এটা থেকে কত দূরত্বে রাখা, 95, ঠিক আছে, 100 পিক্সেল, 100 পিক্সেল ডিস্টেন্সে রাখছি না? এইবার আপনাকে প্রত্যেক জায়গায় এইখানে ধরেন এইবার এই সেকশনটা আপনার শেষ হয়েছে এখানে, অ্যান্ড এখানটায় আপনি অবজেক্টটাকে বসান। বসানোর পর এটা যদিও এভাবে হবে না, কারণ আমরা এটাকে আগে বানাইছি কোন হিসাবে, আমরা এটাকে স্ট্রোক করে নিই, ফিল বন্ধ করে আমরা স্ট্রোক কালার দিয়ে নিলাম ব্ল্যাক। এইবার আমার এইখানটায় এই সেকশনটা আমার শেষ, রাইট? এটার দরকারও নেই, এই সেকশনটা আমার এই জায়গাটায় শেষ। এবার এখানটায় আমার দেখতে হবে এই সেকশন থেকে যেখানটায় শেষ হবে, যেমন ধরেন এখানে আমার ইয়া দেয়া নাই, একটা দিই নাকি শ্যাডো দেয়া আছে এখানটায় রেক্টাঙ্গেল টুলে, এখানে কি কোনো শ্যাডো আছে? এই যে আছে, এই যে
এখানে যে সেকশনটা আপনার শেষ হয়েছে না, প্রত্যেকটা সেকশনের ভাগ, এবার এই সেকশনের উপর থেকে নিচে যে স্পেসিং এটা রাখতে হবে আপনাকে 100, এবং এই সেকশনের নিচেও রাখতে হবে 100। বুঝতে পারছেন? তাহলে কি হবে, টোটাল আপনার ডিসটেন্স হবে এক সেকশনের অবজেক্ট থেকে আরেক সেকশনের অবজেক্টে 200 পিক্সেল। সেকশনের উপরে রাখবেন 100, নিচে রাখবেন 100। এটা মাপার ওয়ে আর কোনো নাই, স্পেশালি ফটোশপে এটা কোনোভাবে আপনি আর মাপতে পারবেন না। এটাকে আপনার এভাবেই একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টে 100 পিক্সেলের গ্যাপ রাখতে হবে। দরকার পড়লে আপনি নিচে একটা রেক্ট্যাঙ্গেল বানায় নেবেন, এরকম আমি যেরকম ব্যাকগ্রাউন্ড বানাই নিছি এরকম ব্যাকগ্রাউন্ড বানায় নেবেন, ঠিক আছে? অলওয়েজ 100 রাখবেন না, 100টা হচ্ছে স্ট্যান্ডার্ড, ঠিক আছে? আপনি চাইলে 150 রাখতে পারেন, উপরে 150 নিচে 150, তাহলে টোটাল হবে 300 পিক্সেল। অনেক সময় 300 পিক্সেল অনেক বেশি লাগে, আবার অনেক সময় 300 পিক্সেল অনেক কম লাগে, ডিপেন্ড করবে আপনার ডিজাইনের উপর। যেমন দেখেন এখানটায় আমার কিন্তু স্পেসিংটা যা আছে, এখানে যদি এই বক্সটা এত উঁচু না হইতো তাহলে আমার কিন্তু স্পেসিংটা অনেক বেশি দেখায়, আবার বক্সটা এত দূরে আসে দেখে আমার স্পেসিংটা কম দেখাচ্ছে। সো ইট ডিপেন্ডস, বাট আমাদের এভারেজে এক সেকশন থেকে আরেক সেকশনের স্ট্যান্ডার্ড সাইজ স্পেসিং হচ্ছে 100 পিক্সেল। আপনি যে কোনো সেকশন বানাবেন ওটার নিচে আগে এরকম একটা রেক্ট্যাঙ্গেল শেপ বানিয়ে নিতে পারেন আপনাদের অ্যাজ এ, যখন আপনারা প্রথম মানে ইজি মানে করার জন্য আর কি, যখন প্রথম প্রথম কাজ করবেন, পরে যখন হাত বসে যাবে তখন আর এগুলোর দরকার পড়ে না। তখন অবজেক্ট থেকে আপনারা ডিরেক্টলি এখান থেকে এখানে, আমি যদি এখান থেকে এই অবজেক্টে 200 পিক্সেল রাখি তাইলেই তো আমার হয়ে যাচ্ছে। আমার এটার দরকার পড়তেছে না। এটা রাখছি কেন আমরা, যাতে আমাদের প্রথম প্রথম এটা করতে ইজি হয়। এখান থেকে এখানে 100, এখান থেকে এখানে 100, অথচ আমি এখান থেকে এখানে যদি 200 রাখি একই কথা হয়। কিন্তু এই রেক্ট্যাঙ্গেল বা ব্যাকগ্রাউন্ডটা বানানোর রিজন হচ্ছে সেকশনের পিছনে আমাদের যাতে ইজি হয়, আর ব্যাকগ্রাউন্ড ডিজাইনে থাকতেও পারে, ঠিক আছে? ইট ডিপেন্ডস। সো এইভাবে আপনাদের স্পেসিং গুলো ডিফাইন করতে হবে, এন্ড স্পেসিং যেন এক্স্যাক্টলি সেম থাকে, এক্স্যাক্টলি সেম হইতে হবে। আচ্ছা, এটা ছিল প্রথম প্রবলেম। সেকেন্ড প্রবলেম ছিল অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টটা তো এটার ইলাস্ট্রেটরের থেকে খুব বেশি ইজি, তুলনামূলক না, আসলে ইজি। নিউ একটা ডকুমেন্টই ওপেন করি আমি, তাহলে ইজি হবে। জাস্ট আমি একটা রেক্ট্যাঙ্গেল বানাই, একটা না, যেরকম ভাবে আমরা ইলাস্ট্রেটরে শিখছি ওইভাবেই করি। একটা রেক্ট্যাঙ্গেল, আরেকটা রেক্ট্যাঙ্গেল, একটা ছোট লম্বায়। এবার দুইটাকে সিলেক্ট করলে আপনি উপরে অ্যালাইনমেন্টের অপশন পাবেন, এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন দুইটা অপশন। এখানে আমাদের দুইটা অপশন, অ্যালাইন টু সিলেকশন এটা আমরা অলরেডি জানি, অ্যালাইন টু ক্যানভাস হচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড যেটা ওইটা। সো অ্যালাইন টু ক্যানভাস দিলে এই আর্টবোর্ড বা ক্যানভাসের অনুযায়ী ও নিজেকে অ্যালাইন করবে। লেফটে দিলে লেফট, রাইটে দিলে রাইট, সেন্টারে দিলে হবে আপনার দুইটা সেন্টারে, টপে দিলে টপ, বটমে দিলে বটম। এই তো এটা হচ্ছে অ্যালাইনমেন্টের ইজি মানে ফটোশপের ওয়ে। এখন আপনি যদি নরমালি চান যে ইলাস্ট্রেটরের মতো কি অবজেক্ট দিয়ে করবেন, সেটা কিন্তু হবে না। কি অবজেক্টটা ইলাস্ট্রেটরের জন্য, এখানে ফটোশপে নাই, বুঝে গেছে? ডিস্ট্রিবিউটিংটাও সেম ইলাস্ট্রেটরের মতোই অ্যাজ ইউজুয়াল, এখানে আহামরি কিছু না। কিন্তু আমরা এটা হচ্ছে প্যারা খাই কেন, এখানে আমাদের অনেকগুলো লেয়ার হয়ে দাঁড়ায়, ঠিক আছে? এই জন্য আমরা প্যারা খাই। আরেকটা জিনিস যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে আপনি যখন এটাকে অনেকগুলো গ্রুপ বা লেয়ার থাকবে, সেক্ষেত্রে আপনি এটাকে আগে গ্রুপ করে নেবেন, অ্যান্ড গ্রুপ করার পর, আচ্ছা আরেকটা জিনিস এখানে আমি এটাকেই কপি করি। যেমন ধরেন আমার এখানে 4টা অবজেক্ট না, আমি এই দুটোকে সিলেক্ট করে গ্রুপ করে নিলাম। এবার আপনি যদি এই সবগুলোকে সিলেক্ট করে সেন্টার অ্যালাইন করতে চান, তখন কিন্তু ঝামেলা করে, এই গ্রুপেরও কিন্তু অ্যালাইনমেন্ট চেঞ্জ হয়ে যায়। অথচ আমি চাচ্ছিলাম এই গ্রুপটা এরকমই থাকবে কিন্তু এটা সেন্টার অ্যালাইন হবে, সেক্ষেত্রে আপনাকে এই দুটোকে সিলেক্ট করে গ্রুপ করে নিতে হবে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিয়ে দেন লেয়ারে আসার পর এভাবে ডিরেক্টলি সিলেক্ট করলে কিন্তু অ্যালাইনমেন্ট সব সেন্টার হয়ে যাবে। আমি চাচ্ছি এটা এরকমই থাকবে কিন্তু এইগুলো সেন্টার অ্যালাইন হবে, সেক্ষেত্রে আপনাকে গ্রুপ করে নেওয়ার পর এই গ্রুপটা সিলেক্ট করতে হবে, দেন ম্যানুয়ালি যে লেয়ারগুলো আপনি সিলেক্ট করতে চান সিলেক্ট করবেন, গ্রুপটাকে সিলেক্ট করবেন, তারপরে যে লেয়ারগুলোকে অ্যালাইন করতে চান ওই লেয়ারগুলোকে সিলেক্ট করবেন কন্ট্রোল প্রেস করে। সিলেক্ট করার পর সেন্টার অ্যালাইন করে দেখেন এটা কিন্তু ওর মতোই আছে, আগে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাচ্ছিল, এখন কিন্তু ওর মতোই আছে, এখন এই দুটোকে সেন্টার অ্যালাইন করছে। সো তখন আপনি যদি গ্রুপ করে নিতে চান বা এই দুটোর অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে না চান, আপনি শুধু এগুলোকে চেঞ্জ করতে চান,
সেক্ষেত্রে ওই দুইটাকে আপনি গ্রুপ করে নেবেন। গ্রুপ করে নেওয়ার পরে গ্রুপ সিলেক্ট করতে হবে। ইলাস্ট্রেটরের মতো যদি এইভাবে সিলেক্ট করেন কাজ করবে না, এখান থেকে গ্রুপটাকে সিলেক্ট করতে হবে। দেন এই দুটাকে সিলেক্ট করে সেন্টার অ্যালাইন দিলে সেন্টার করবে। এইটাই একটা প্রবলেম করে ফটোশপ, এটা ছাড়া আর কোনো প্রবলেম নাই। আরেকবার বলবো, বুঝেন নাই? যেমন ধরেন আপনার এখানে 4টা এলিমেন্ট আছে, আমি চাচ্ছি এই দুইটা এরকমই থাকবে, কিন্তু এই দুইটাকে এর সেন্টার অ্যালাইন করব বা ক্যানভাসের সেন্টার অ্যালাইন করব। সেক্ষেত্রে আমি এই দুইটাকে সিলেক্ট করে গ্রুপ করে দেবো। আমি চাচ্ছি না এই দুটো চেঞ্জ হোক। গ্রুপ করে দেওয়ার পর গ্রুপ সিলেক্টেড না, লেয়ারে দেখেন গ্রুপ সিলেক্টেড। দেন আমাকে এই দুটো লেয়ার সিলেক্ট করতে হবে ম্যানুয়ালি, কন্ট্রোল ধরে ক্লিক করলে লেয়ার সিলেক্ট হবে। লেয়ারগুলো সিলেক্ট করে আপনাকে এটাকে সেন্টার অ্যালাইন করতে হবে। সেক্ষেত্রে দেখেন এটা কিন্তু ওর মতোই আছে, আগের মতোই আছে, চেঞ্জ হয়নি। অথচ আপনি যদি এটাকে জাস্ট নর্মালি এভাবে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আমরা যে অ্যালাইন করতাম আগে, এভাবে করলে কিন্তু গ্রুপের মধ্যেও চেঞ্জ হয়ে যাবে। দেখছেন, এখন কিন্তু এটার অ্যালাইনমেন্ট চেঞ্জ হয়ে গেছে, আগে কিন্তু ঠিক ছিল। আমি চাচ্ছি না এটাকে চেঞ্জ করতে। সেক্ষেত্রে আপনি গ্রুপ করে গ্রুপটাকে সিলেক্ট করে লেয়ার দুটাকে সিলেক্ট করে দেন অ্যালাইন করতে হবে। বুঝা গেছে? এটাই একটা প্যারা ফটোশপে। গ্রুপ করে গ্রুপটাকে সিলেক্ট করবেন লেয়ার থেকে, ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলে কিন্তু হবে না, এখান থেকে গ্রুপ সিলেক্ট করতে হবে। খালি এটা মাথায় রাখবেন। বুঝতে পারছেন? ওকে, এবার আমরা যাই বুটস্ট্র্যাপে, যেটা আমরা একটুখানি ছেড়ে আসছিলাম। ওয়েবসাইটের প্রত্যেকটা এলিমেন্ট আমাকে বলতে পারবেন আপনারা কোনটা কি? এটা তো আপনি অ্যাক্সেস দিছেন, এটা ডাউনলোড হবে না কিন্তু অ্যাক্সেস না দিয়ে। আচ্ছা, ওয়েবসাইটের আমরা নরমালি বলতে পারবো কোনটাকে কি বলে অবজেক্টের? আমরা তো জানি হেডার, ফুটার, বডি, এগুলা প্রত্যেকটা সেকশনের নাম সেকশন, তাই তো? বাট অ্যাক্সেস দিলে তো এখানে আসতো, কই আসে না। বাট প্রত্যেকটা জিনিসেরও আবার আলাদা আলাদা কিছু নাম আছে। আচ্ছা, আসছে এবার। প্রত্যেকটা জিনিসেরও আলাদা আলাদা নাম আছে। যেমন bootstrap.com এ যদি আমরা যাই, স্ট্র্যাপ কই, getbootstrap.com, এই পেজে আসলে আপনারা দেখতে পারবেন বুটস্ট্র্যাপের কিছু এলিমেন্টস দেয়া আছে। ঠিক আছে, আমরা যাব হচ্ছে ডকুমেন্টেশনে। getbootstrap.com এ আসার পর যাবেন ডকুমেন্টেশন। ডকুমেন্টেশনে যাওয়ার পর এখানে দেখবেন কম্পোনেন্টস আছে, কম্পোনেন্টস নিচে নিচে দেখবেন কম্পোনেন্টস। এটা আবার কি হলো? আচ্ছা, ওইটা চালু আছে। ফন্ট আছে এখানে, ফন্টগুলো নাই আমার, থাক। আমরা যাব কম্পোনেন্টসে। কম্পোনেন্টসে গেলে দেখবেন বুটস্ট্র্যাপ যখন ওয়েব ডিজাইনারে ইউজ করে ওরা কিছু কম্পোনেন্ট এখান থেকে পায়। তো বুটস্ট্র্যাপের কিছু বিল্ট ইন কালার আছে, এগুলা সায়ান, গ্রে, রেড, গ্রিন, অরেঞ্জ অ্যান্ড এটা ব্লু। তো এইরকম কিছু কালার দেওয়া আছে। এরকম আরো অনেক কম্পোনেন্টস আপনি এখানে দেখতে পারবেন। এখানে দেখেন অ্যালার্ট, ব্যাজ, ব্রেড ক্রাম, বাটন গ্রুপ। হ্যাঁ, এগুলো কি জিনিসগুলো, আসলে কি দেখতে কিরকম? এই কম্পোনেন্টগুলো কিন্তু ইউআই ডিজাইনের সময় আপনাদের লাগতে পারে। আমি বলবো না যে একদম মাস্ট লাগবে, বাট লাগতে পারে। পেস্ট ফ্রন্ট করে কিভাবে? পেস্ট ফ্রন্ট করে হচ্ছে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করতে হয়। পেস্ট ফ্রন্ট নাই এখানে, কন্ট্রোল জে দিয়ে আপনাকে ডুপ্লিকেট করতে হবে। ডুপ্লিকেট করলে লেয়ারটা ঠিক ওর উপরেই হয়, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলে। আচ্ছা, এখানে দেখেন ব্যাজ আছে। ব্যাজটা কি জিনিস? এখানে কয়েকটা কম্পোনেন্ট আমরা একটু জানি। ব্যাজটা আসলে কি? আমরা এরকম কখনো কোনো কিছুর মধ্যে দেখছি কোনো ওয়েবসাইটে নিউ লেখার পাশে কোনো ই কমার্স সাইট বা দারাজে যখন আপনারা যান, ওখানে কিছু দেখবেন প্রোডাক্টের শেষে লেখা থেকে নিউ, তারপরে লেখা থেকে ছোট করে এরকম বক্সের মধ্যে সেল, কিংবা লেখা থেকে হট। তার মানে এগুলো হচ্ছে ট্রেন্ডিং জিনিস, তাই না? এরকম দেখছেন কখনো বক্স করে লেখা, প্রোডাক্টের পাশে হট লেখা থাকে, অনেক সময় নিউ লেখা থাকে, ট্রেন্ডিং লেখা থাকে বা সেল লেখা থাকে। এইগুলোকে বলা হয় ব্যাচ। ঠিক আছে, এরকম ডিজাইনগুলো যখন আপনারা করবেন, নর্মালি আমরা দেখতে পাই কোথায়? যখন এগুলো নর্মালি আমরা বেশিরভাগ দেখতে পাই কোনো প্রোডাক্টে বা ই কমার্স সাইটে, যখন কোনো কিছু সেল বা নিউ কোনো কিছু আসে তখন এটা লেখা থাকে নিউ। তারপরে দেখেন ব্রেড ক্রামটা কি? ব্রেড ক্রামটা হচ্ছে অনেক মজার জিনিস। ব্রেড ক্রামের অ্যাকচুয়াল মানেটা কি বলতে পারবেন? ব্রেড ক্রাম, ব্রেড মানে রুটি, ক্রাম মানে টুকরা। পাউরুটির গুঁড়া আছে না, ওটাকে বলা হয় ব্রেড ক্রাম। ঠিক আছে, সেই ব্রেড ক্রামটা আসলে কি? আপনারা ধরেন
ব্রেড ক্রাম দেখাইতে হইলে ধরেন আমরা কই যাই, আমরা দারাজে যাই। ব্রেড ক্রাম দেখতে হইলে আমরা দারাজে যাইতে পারি। সে দারাজে গেলাম, daraz.com.bd তে গেলাম। এখানে আসার পর আমরা ধরেন গেলাম ইলেকট্রনিক ডিভাইসেস। daraz.com এ আসার পর আমরা গেলাম ইলেকট্রনিক ডিভাইসেস, তারপরে আমরা গেলাম মোবাইলস, তারপরে আমরা গেলাম হচ্ছে শাওমি। আচ্ছা ক্লিক করে ফেলছি আমি, দাঁড়ান। মোবাইলসে আসছি, মোবাইলে আসার পর আমি এখান থেকে ধরেন স্যামসাং বা একটা কিছু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে একটা জিনিস দেখতেছেন, একটা পাথের মতো দেখাইতেছে, পাথ মানে আপনি প্রথমে কোথায় আসছিলেন, হোম। তারপরে আমরা কই সিলেক্ট করছি, মোবাইল অ্যান্ড ট্যাবলেটসে গেছি। তারপরে আমরা কই আসছি, মোবাইলে আসছি। তারপরে আমরা স্যামসাং মোবাইলসে আসছি, তাই না? এটাকে কি বলে নরমালি, বলেন তো এটাকে কি বলে? এটাকে নরমালি বলা হয় ডিরেক্টরি, ঠিক আছে? ডিরেক্টরি। ডিরেক্টরি বলতে আমরা কোন কোন পাথ বা কোন কোন জায়গায় বা কোন কোন পেজ থেকে কোথায় আমরা এখন বিলং করতেছি, ঠিক আছে? এই স্যামসাং মোবাইল থেকে যদি আপনি অন্য কোনো প্রোডাক্টে ক্লিক করেন, তারপরে তীর চিহ্ন দিয়ে ওই প্রোডাক্টের নামটা আসবে। তো এই যে জিনিসগুলো দেখতেছেন না, কই থেকে কই যাচ্ছেন, এগুলোকে বলা হয় ব্রেড ক্রাম। কি বলা হয়? ব্রেড ক্রাম। এখানে দেখেন কি লেখা, হোম, লাইব্রেরি, ডেটা। তার মানে কি, প্রথমে সে হোমে আসছে, তারপর সে লাইব্রেরিতে গেছে, এবং তারপর সে ডেটাতে আসছে, তাই না? সো এই যে একটা ডিরেক্টরি বা পাথ দেখা যায়, এটার নাম হচ্ছে কি, ব্রেড ক্রাম। সো এগুলো আপনাদের জেনে রাখা উচিত। আরো কয়েকটি জিনিস দেখে, বাটনস তো আমরা অলরেডি জানি। বাটনের কিছু কালার আছে যেগুলো আমরা বললাম, এটা আপনার কি বলে, বুটস্ট্র্যাপের কিছু বেসিক কালার দিয়ে, এই কালারগুলো এগুলো নরমালি বুটস্ট্র্যাপে থাকে। এগুলো তো বাটন আপনারা জানেন। আর এই যে চেঞ্জেস হচ্ছে যেটা দেখতেছেন কালার, এগুলো তো হোভার এফেক্ট, এগুলো তো আপনারা অলরেডি জানেন। বাটন গ্রুপ কিরকম হয়ে থাকে, বাটন গ্রুপটা আসলে কি, বাটন গ্রুপ হচ্ছে এরকম। এইরকম ডিজাইন আপনারা নরমালি কোথায় দেখা যায়, কোন সাইটে দেখা যায়, অ্যাকচুয়ালি কোন সাইটে দেখা যায় আমি বলতে পারবো না, বাট এই ডিজাইনগুলো আপনারা নরমালি চোখে পড়ে, অনেক জায়গায় চোখে পড়ে। এরকম একটা বাটনের মধ্যে বা একটা বাটনের মধ্যে ভাগ ভাগ করে বিভিন্ন গ্রুপ বানানো হয়, এটাকে বলা হয় বাটন গ্রুপ। অর্থাৎ আপনি একটা বাটনকে এরকম বানানোর পর ওর মধ্যে দুই তিনটা অবজেক্টস অ্যাড করেও ডিজাইন করতে পারবেন, এটারও স্বাধীনতা আপনার আছে, ঠিক আছে? এটার স্বাধীনতা আপনার আছে যে একটা বাটনের মধ্যে আপনি চাচ্ছেন লেফট এখানে অ্যাড করলেন, রাইট এখানে অ্যাড করলেন, মিডিলটা ধরেন নাই, সেক্ষেত্রে আপনি পুরো একটা বাটন বানাই, লেফট বানাইলেন, রাইট বানাইলেন। সো লেফট রাইট আপনি একটা বাটন এভাবেও ডিজাইন করতে পারেন, এটাকে বলা হয় বাটন গ্রুপ। এটা দেখানোর রিজন কি? রিজন হচ্ছে আমরা যখন লেয়ার ম্যানেজমেন্ট করব, লেয়ার ম্যানেজমেন্টে দেখবেন সবগুলো বাটনের নাম দেওয়া হয়, প্রত্যেকটা লেয়ারের নাম দিতে হয়, ঠিক আছে? যখন প্রত্যেকটা লেয়ারের নাম দিতে যাবেন তখন আপনাদের কিন্তু এই জিনিসগুলো জানা দরকার। যেমন বাটন গ্রুপ, যেমন এরকম গ্রুপের মধ্যে যদি কোনো কিছু বাটন বানান, সেক্ষেত্রে পুরো লেয়ারটার নাম বা গ্রুপটার নাম হবে বাটন গ্রুপ। এটা আরো ক্লিয়ার হবেন, খালি নামগুলো আপনাদের একটু জানা থাকা লাগবে। ক্যারোসল কি বলেন তো? ক্যারোসল, ক্যারোসল কি জিনিস বলতে পারবেন? এটা দেখছেন ওয়েবসাইটে কখনো, কোনো ওয়েবসাইটে? স্লাইডার, স্লাইডারের আরেক নাম হচ্ছে ক্যারোসল। সো ক্যারোসল যদি কোথাও লেখা থাকে তাহলে কিন্তু ভয় পায় না, স্লাইডারকেই ক্যারোসল বলা হয়। ড্রপ ডাউন, এটা আপনারা অলরেডি জানেন। ড্রপ ডাউনে ক্লিক করলে আমাদের সামনে অনেক প্যানেল আছে, এগুলোতে কি ড্রপ ডাউন আসছে না? এটাতে মেবি, এই যে এটা হচ্ছে ড্রপ ডাউন, এটা তো আপনারা অলরেডি জানেন। ক্লিক করলে ড্রপ ডাউন বাটন এরকম নামবে। তো এখানে ফর্মস কোনটাকে বলা হয়, নর্মালি আমরা যে কন্ট্যাক্ট ফর্ম বানাই ওইগুলোর নাম হচ্ছে ফর্মস। ফর্মস কোনগুলো দাঁড়ান, কি হলো, ড্রপ ডাউন ফর্মসে যাই। ফর্মসে আসলে এই যে এরকম ইমেল অ্যাড্রেস ওয়েবসাইট, এরকম যদি আপনি কন্ট্যাক্ট অ্যাড্রেসের পেজ ডিজাইন করেন, সেটার নাম আপনি দিবেন ফর্ম বা কন্ট্যাক্ট ফর্ম। জাম্বোট্রন, এটা খুব মজা লাগে আমার, জাম্বোট্রন, ঠিক আছে? জাম্বোট্রন। লার্ন মোডে ক্লিক করলে কি হয়, হয়ে গেল জাম্বোট্রন। আচ্ছা, এরকম আমরা যেটা কার্স, এটা পুরোটা হচ্ছে জাম্বোট্রন।
এই পুরো কার্স আমরা এটা নর্মালি কোথায় দেখতে পাবো আমাদের ডিজাইনে এরকম পুরো একটা এরিয়া ডিজাইন করা, এই যে এখান থেকে বক্সটা, এটার নাম হচ্ছে জাম্বোট্রন। এটাতে কি হয়, it uses utility classes for typography spacing and contents within the larger container. এটা আপনারা বুঝবেন না, এটা পড়েন। This is simply hero unit, a simple jumbotron button style component for calling extra attention or featured content or information. আমাদের jumbotron কিন্তু আমরা অলরেডি ইউজ করছি ডিজাইনে, আপনারা হয়তো মন দেখছেন কিনা, এই যেটা এটাকে কল টু অ্যাকশন বলে, কিন্তু বুটস্ট্র্যাপের ভাষায় এই এরিয়াটা হচ্ছে জাম্বোট্রন। এটা কিন্তু আমরা কি বলে আসতাম, কল টু অ্যাকশন বাটন আর কল টু অ্যাকশন সেকশন, বাট নর্মালি এটাকে বলা হয় জাম্বোট্রন। বুঝছেন, কোনো একটা কন্টেন্টকে হাইলাইট করার জন্য বা কোনো একটা কন্টেন্ট যেটা আপনার ওয়েবসাইট বা আপনার ডিজাইনের জন্য এফেক্টিভ দরকার বা ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে আপনি এরকম একটা বক্স বানাই অ্যাজ লাইক দিস, এরকম আপনি ডিজাইন করে দেখতে পারেন। সেক্ষেত্রে বায়ার আপনার বা ক্লায়েন্ট আপনার এর থ্রুতে অনেক বেশি ডাইভার্ট হয় ওয়েবসাইটের থ্রুতে। সো এই ক্ষেত্রে জাম্বোট্রন কাজে লাগে। তারপর ন্যাভ বারটা দেখেন এখান থেকে, ন্যাভ বারটা কি জিনিস, হয়ে গেল, এটা হচ্ছে ন্যাভ বার। এটাকে আমরা নর্মালি কি বলি বলেন তো, এই যে এই জায়গাটাকে আমরা নর্মালি কি বলি, এইটুকু এরিয়া বলেন দেখি, এইটুকু এরিয়াকে আমরা নর্মালি কি বলে থাকি, মেনু বার, রাইট। সো মেনু বারের আরেক নাম হচ্ছে ন্যাভ বার। ন্যাভটা কি, ন্যাভের ফুল ফর্ম হচ্ছে ন্যাভিগেশন বার, ঠিক আছে, যেখান থেকে আপনাকে ন্যাভিগেট করা হয়, এটাকে বলা হয় ন্যাভ বার, উপরের এটাকে। সো মেনু বারও বলতে পারেন আপনি, ন্যাভ বারও বলতে পারেন আপনি, নেভিগেশন বারও বলতে পারেন। সো অনেক নাম থাকতে পারে, এই নামগুলো জানানোর জন্য এগুলো দেখানো, এগুলো কিন্তু ডিজাইনারদের ওয়েব ডেভেলপারদের জন্য। আপনাদের শুধু এই নাম আর জিনিসগুলো দেখতে কেমন, যাতে আপনাদের ডিজাইনের আইডিয়া বেটার হয়, এই জন্য দেখা। আচ্ছা এইখানে দেখেন, এই জিনিসটা আপনারা কোথাও দেখছেন বলেন তো, প্রিভিয়াস পেজ 1 পেজ 2 পেজ 3 নেক্সট পেজ। গুগলের নিচে সার্চ করলে 1 থেকে হাজার হাজার পেজ আসে নিচে, হ্যাঁ গুগলে ওইটাকে বলা হয় পেজিনেশন, এটাকে বলা হয় পেজিনেশন। সো ডিজাইনের মধ্যে আপনারা এইভাবে পেজিনেশনগুলো ইউজ করতে পারবেন, যেটা এইভাবে যদি কোনো কিছু বানান, এগুলোর নাম কি দিবেন, প্রিভিয়াস নেক্সট বাটন না, এটা পুরাটা গ্রুপের নাম হবে আপনার পেজিনেশন, বুঝা গেছে। আর এগুলো তো অ্যাজ ইউজুয়াল প্রোগ্রেস বার, প্রোগ্রেস নর্মালি এই যে এরকম যে বারগুলো থাকে এগুলা হচ্ছে প্রোগ্রেস বার। যে সার্কেলগুলো থাকে, সার্কেল গোল গোল আমরা সার্কেল দেখতে পাবো অনেক সময়, এটা যেমন বার লম্বা, ওটা হচ্ছে গোল গোল চার্ট, পাই চার্টের মতো গোল গোল হয় এই বারটা, ওটাকেও প্রোগ্রেস বার বলা যায়। সো এই কয়টা জিনিস আপনাদের একটু মাথায় রাখতে হবে ডিজাইনের সময়। সো এই যে আমরা কোথায় আসলাম, getbootstrap.com, তারপরে আমরা আসলাম ডকুমেন্টেশনে, তারপরে কম্পোনেন্টসে। সেই কম্পোনেন্টসগুলো আপনারা একটু দেখেন, এখানে আসলে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি দেখে বোঝা যায় যে এগুলো আসলে কি বলছে, এখানে পড়বেন। শর্টকাটে দেয়া আছে ব্যাজের কাজ কি, হ্যাঁ, তারপরে কার্ডের কাজ কি, ক্যারাসলের কাজ কি, এগুলো একটু দেখবেন, দেখলে আপনাদের ইউএক্স সেন্সটা আরো বেটার হবে, ঠিক আছে। কারণ আমরা এখানে ইউএক্স করবো না, তো এগুলো জানলে আপনাদের ইউএক্স সেন্সটা বেটার হবে। getbootstrap.com এ আসবেন, ডকুমেন্টেশনে আসবেন, কম্পোনেন্টসে আসবেন, এগুলা পড়বেন। যাদের ইউএক্স নিয়ে ইন ফিউচারে যাওয়ার টার্গেট আছে, ইউএক্স সম্পর্কে একটু ভালো আইডিয়া রাখতে চান, সেক্ষেত্রে আপনাদের এই বুটস্ট্র্যাপটা জানা উচিত। বুঝতে পারছেন, বুঝা গেছে? ওকে, এবার দারাজের দরকার নাই আমাদের, এটা আমি অলরেডি ডাউনলোড করছি, এটা দেখছি। আচ্ছা এখানে আমরা নর্মালি ডিজাইনগুলো যে করছি, এটা কি আপনি গ্রুপ করছেন, এই এটাকে কি গ্রুপের মধ্যে রাখছেন আপনি, টেক্সটের মধ্যে। আচ্ছা এই সবগুলো আমরা আনগ্রুপ করে ফেলাবো এখন, দেখেন দেখছেন কি অবস্থা, একটা বাজে অবস্থা দেখছেন। আচ্ছা আমি একটা ফন্ট ডাউনলোড করে ফেলাই ফটাফট, ফন্ট ছাড়া ঝামেলা করতেছে। এদিকে কি কি ফন্ট সেট করা হয়েছিল, কন্ট্রোল
ফুটুরা 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 ফন্টটা ডাউনলোড করে ফেলি, তাহলে আর ইজিলি হবে কাজ করা। এই উইন্ডোজ দিয়ে সব ফন্ট গেছে আমার। কি ফন্ট ডাউনলোড? ফুটুরা বিটি। কি ব্যাপার, এখানে আলাদা কেন? ফুল ফ্যামিলি নেই ফুটুরা? ফন্টে আছে। আচ্ছা ফুটুরা বল, কি ব্যাপার একটা ফন্ট কেন এখানে? কেমনটা লাগে? আচ্ছা বাচ্চা এবার থাক, ফন্ট দিয়ে আমার কাম নেই, ফন্ট যা আছে থাক। আচ্ছা এখানে দেখেন, আমরা নর্মালি যখন আপনারা যে কয়জনই ইউআই ডিজাইন করছেন ওদের অবস্থাটা লেয়ারের এই, তাই না? আরেকজন দিচ্ছেন ডিজাইনে এই যে সেম অবস্থা, তাই না? এইরকম ডিজাইন রাখা যাবে না, ঠিক আছে? এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এগুলোকে গুছাবো, এই জিনিসগুলোকে আমরা গুছাবো, এবং আমরা যখন লেয়ার করব ফুল এটাকে লেয়ার করে গ্রুপ করে লেয়ারের নাম দিয়ে গ্রুপ ওয়াইজ করতে হবে, ঠিক আছে? রেসপন্সিভ। আচ্ছা রেসপন্সিভের ব্যাপারটা হচ্ছে, আমরা যে ডিজাইনটা করছিলাম 1920 1080, কেন বলেন তো? 1920 1080 কেন? দেখি আপনারা উত্তর দিবেন, রেসপন্সিভটা কি জিনিস? 1920 1080 কেন বলেন? কম্পিউটারে দেখানোর জন্য এইচডি ভার্সন, হ্যাঁ। মোবাইলে যেটা দেখা যায় না, এটা হচ্ছে ফুল এইচডি ভার্সন হচ্ছে 1920 1080। এর থেকে বেশি নিলে আমাদের 2K 4K নিয়েও আপনি করতে পারেন, কিন্তু আমাদের কাছে 2K 4K রেজলিউশন বেশিরভাগ মানুষের হাতে নাই, দ্যাটস ওয়াই আমরা এইচডি নিয়ে করি। এখন ধরেন আপনি ওয়েবসাইটটা নর্মালি দেখতেছেন এই স্ক্রিনে, ফুল স্ক্রিনে 1920 1080, যেটা আপনার নর্মাল স্ক্রিন, ঠিক আছে? এটা যদি আমি এখন ধরেন আমি apple.com দিয়ে উদাহরণ দিই, কারণ এদের এটা খুব ভালো রেসপন্সিভ কাজ করে। এখন এই apple.com যেটা দেখতেছেন উপরের মেনু বারটা যা দেখতেছেন, এটা হচ্ছে 1920 1080 বা এইচডি ভার্সনে এরকম দেখতেছেন। যেমন এখানে দেখেন একটা বক্স দুইটা বক্স পাশাপাশি না, ফুল স্ক্রিনে পাশাপাশি। বাট আমি যদি এটাকে রেজলিউশন কম হয়, এখন আপনার মনিটরের সাইজ আমার থেকে ছোট কিংবা আমার থেকে বড়, সেক্ষেত্রে কি ওয়েবসাইটটা এরকমই থাকবে, নাকি ওর চেঞ্জ হওয়া উচিত? রেজলিউশন অনুযায়ী, রেজলিউশন অনুযায়ী ওর চেঞ্জ হওয়া উচিত। যেমন আমার এটা 1920 1080 যে সাইজটা দেখতেছেন, এটাকে আমরা যদি ছোট করে আনি, ধরেন এখন এটা ট্যাব ভার্সনে আছে, এরকম ট্যাবলেট ভার্সনে, এইটুকু হচ্ছে আমার ট্যাবলেটের স্ক্রিন। সো এই ট্যাবলেট ভার্সনে দেখতে এই মেনু বারটা এখন পর্যন্ত এরকম লাগবে, বাট ফুল স্ক্রিনে দেখলে দেখবেন দুই পাশে একটা গ্যাপ আছে। আবার এটাকে ছোট করলে ট্যাব ভার্সনে আসলে দেখবেন গ্যাপটা চলে গেছে, খালি আইকন আছে। আপনি যদি এটাকে আরেকটু ছোট করেন রেজলিউশন, আপনি মোবাইল ভার্সনে আসছেন ধরেন এরকম মোবাইল ভার্সনে, সেক্ষেত্রে আপনার স্ক্রিনটা দেখেন লম্বা হয়ে আসছে, উপরের মেনু বারটা কিন্তু গায়েব হয়ে গেছে, গায়েব হয়ে একটা হ্যামবার্গার বাটন বলা হয় এটাকে, এই যে হ্যামবার্গার বাটন, এই যে হ্যামবার্গার বাটন চলে আসছে, বাটন চলে আসছে এখানে মেনু বারটা, অ্যান্ড স্ক্রিনটা টোটালি চেঞ্জ হয়ে আসছে। এখানে বক্সগুলো দেখেন পাশাপাশি ছিল, এখন চলে আসছে উপরে নিচে। তার মানে কি ওয়েবসাইটটা নিজে থেকে রেজলিউশনের উপরে নিজেকে চেঞ্জ করতেছে, বা ওর রেজলিউশনের অনুযায়ী নিজেকে রেসপন্স করে সাইজ অনুযায়ী নিজেকে ডিজাইনটাকে চেঞ্জ করতেছে। এটাই হচ্ছে রেসপন্সিভনেস, বুঝতে পারছেন? হোয়াট ইজ রেসপন্সিভ? আচ্ছা ফন্টগুলো আমরা একটু ইনস্টল করে ফেলি। থ্যাংক ইউ যিনি লিংকটা দিয়েছেন, ইনস্টল করে নিলাম। রেসপন্সিভটা বুঝতে পারছেন এবার, নাকি আবার বুঝাবো? একটা ওয়েবসাইট যখন বিভিন্ন রেজলিউশন অনুযায়ী নিজেকে চেঞ্জ করে এবং দেখতে যেন, ও রেসপন্সিভের সব থেকে বড় বৈশিষ্ট্য যেটা মাথায় রাখবেন, চেঞ্জ করলেই হবে না নিজেকে, ডানে বামে যেন স্ক্রল বার না আসে। যদি ডানে বামে স্ক্রল বার আসে ওয়েবসাইটে, তাহলে সেটা রেসপন্সিভ হয় নাই। রেসপন্সিভ করলে অবশ্যই ডানে বামে কোনো স্ক্রল বার আসা যাবে না, এটা একদম উপরে নিচে স্ক্রল করতে হবে। ডানে বামে স্ক্রল বার হইলে বুঝবেন যে ওটা এক্সাক্ট রেসপন্সিভ হয় নাই।
যেমন ফাইবারের ওয়েবসাইট আগে রেসপন্সিভ ছিল না, এখন কি অবস্থা আমি জানি না, মনে হয় না ফাইবারের ওয়েবসাইট হচ্ছে রেসপন্সিভ। আচ্ছা, এটা ডেলিভারি দিয়ে দিই। কত ডলারের কাজ দেখবেন? কাজটা হচ্ছে মাত্র $5, গরিব মানুষ। আচ্ছা দেখি ফাইবারের পেজটা রেসপন্সিভ কিনা, ছোট করেন, দেখছেন স্ক্রল বার আসছে, এটা রেসপন্সিভ না। রেসপন্সিভ হইছে, দেখেন মেনু বারটা কিন্তু এখানে আসছে, রেসপন্সিভ হইছে, বাট কত দূর পর্যন্ত দেখি, এই এত দূর পর্যন্ত এটা রেসপন্সিভ, এতটুক রেজলিউশন পর্যন্ত, এরপরে গেলেই আর রেসপন্সিভনেসটা কাজ করতেছে না। তার মানে ওয়েবসাইটটা যখন বানাইছে এতটুক রেজলিউশনে এটাকে রেসপন্সিভ করে রাখছে, এর থেকে ছোট করলে এটা আর রেসপন্সিভনেস এর থাকবে না। ফাইবারের ওয়েবসাইটও রেসপন্সিভ না। আচ্ছা এটা কি ফন্ট, এটাও মিসিং, কেন ইনস্টল করলাম না আবার মিসিং? ভাইয়া ভাইয়া আমার একটা কোশ্চেন, যে মানে রেসপন্সিভনেস এর সাথে আমাদের সম্পর্কটা কি? মানে আমরা হ্যাঁ বলতেছি যে ভাইয়া আমাদের মানে রেসপন্সিভনেস এর সাথে আমাদের আমরা তো ফটোশপে করব, তো এটার সাথে এটা রেসপন্সিভের সম্পর্ক হচ্ছে ওই যে আমরা বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেমটা ফলো করতে হবে আপনাকে, এটাই ফলো করার জন্য, ওইটা ফলো করার জন্য, এই রেসপন্সিভের জন্যই কিন্তু আমরা এই বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেমটা ফলো করি, নাহলে কিন্তু আমাদের এটা দরকার ছিল না। সেটা জাস্ট জেনে রাখা আপনাদের, আপনাদের সাথে সম্পর্ক নাই, আপনারা খালি মাথায় রাখবেন এই যে গ্রিডটা বানাইছেন না, এটাকে ফলো করতে হবে। এই দেখেন উনি সুন্দরভাবে ফলো করছে এটাকে, দেখছেন? এইটাকে ফলো করে ডিজাইন করবেন, তাইলে আপনার ডিজাইন রেসপন্সিভ, এইটুকু মাথায় রাখলেই হবে, এর থেকে বেশি রেসপন্সিভ। আর আমাদের মোবাইলের জন্য করতে হবে না ভাইয়া? মানে মোবাইলের জন্য করতে হবে না, মানে এটা তো পিসির জন্য করতে হবে। ওটা আপনার ইয়া করবে, ডেভেলপার করবে, ওটা আপনার টেনশন না। তার মানে আমাদের ডিজাইন শুধু এভাবেই আমরা ফুল হ্যাঁ এইভাবেই হবে, রেসপন্সিভ করার সময় ডেভেলপার একে মোবাইলের রেজলিউশন অনুযায়ী ওটাকে রেসপন্সিভ করে নেবে, বুঝতে পারছেন? আচ্ছা এই যে বুটস্ট্র্যাপের কম্পোনেন্ট গুলো আমরা দেখলাম, এটার রিজন ছিল, এখন এখানে ফ্যাক্ট হচ্ছে আমরা জেনে কেন শিখলাম, আর আমরা ইলাস্ট্রেটর কেন ইউজ করব না ডিজাইনে, দেখতে পারবেন। সবার উপরে আসেন, এই যে বারটা, এটা কি বলা যায় বলেন তো? উপরে যেটা দেখতেছেন এইটা তো মেনু বার বা ন্যাভ বার হোয়াটএভার, উপরেরটা কি বলেন দেখি? মেনু বারের উপরে কি? মেনু বারের উপরের এরিয়াটাকে কি বলে, কি নামে বলে বলেন? কোনো আইডিয়া নাই? তোমার টপ বার হইতে পারে না? টপ বার বলতে পারে না, কোনো সমস্যা নেই। সো আমাদের এটাকে এখন সুন্দর করে গুছাবো আমরা, দেখেন পুরো লেয়ারটা আপনার দেখেন এখন হয়ে আছে এই খিচুড়ি অবস্থা, বাট এটাকে আমরা গুছাবো কিভাবে? এটা হচ্ছে কি, কোন লেয়ার? এইটা নাম্বার, রাইট? এখানে লেয়ারের উপর ডাবল ক্লিক করে এখানে লিখবেন ফোন নাম্বার, ঠিক আছে? তারপর এটা হচ্ছে হেল্প সেন্টার থাক, এটা হচ্ছে ডক, এটার নাম কি দেয়া? ফেসবুক দেয়া আছে, টুইটার দেয়া আছে, আর ইনস্টাগ্রাম দেয়া। ওকে, এই তিনটাকে সিলেক্ট করেন, এই তিনটা হচ্ছে কি গ্রুপ করবেন, কন্ট্রোল জি। গ্রুপ করার পর এই তিনটা কি সোশ্যাল মিডিয়া আইকনস বা সোশ্যাল মিডিয়া দিতে পারেন বা আইকন দিতে পারেন, হোয়াটএভার সোশ্যাল মিডিয়া আইকন দিতে পারেন, ঠিক আছে? দেওয়ার পরে ওই পাশে যে তিনটা ছিল আমাদের, এই পাশে যে তিনটা ছিল, এই তিনটাকে সিলেক্ট করে আপনি গ্রুপ করে দিবেন, গ্রুপ করে দিবেন, নাম দিতে পারেন যে কন্টেন্ট, ঠিক আছে? এইবার এই গ্রুপ এবং আমাদের ওই গ্রুপটা কই দেখেন, এই যে কাজ করার শেষে আসে লেয়ার করলে এই প্যারা, ওই গ্রুপ এবং এই গ্রুপ দুইটাকে সিলেক্ট করে আপনি গ্রুপ করে দিবেন, টোটাল দুইটা মিলাই একটা গ্রুপ হবে। তার মানে কি এই গ্রুপের ভিতরে আরো দুইটা গ্রুপ, এবং মেইন যে গ্রুপ হবে ওই গ্রুপটার নাম হবে টপ বার। এইবার এই যে টপ বার আপনি নাম লিখছেন, এইগুলো স্পেস দেন, এই যে টপ বার যে আমরা লিখলাম না, এটা হাইড করলে যেন পুরো ডিজাইনের মধ্যে থেকে শুধুমাত্র ওই টপ বারটাই হাইড হয়, অন্য কোনো কিছু যেন হাইড না হয়,
ঠিক আছে, টপ বারটা আমাদের এখানে না। এইবার টপ বার আমার ওয়েবসাইটের মধ্যে টপ বারটা কোথায় আছে? সবার উপরে। সো এই লেয়ারটাকে ধরে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে সবার উপরে নিয়ে যাবেন। টপ বার সবার উপরে থাকে, আমাদের এই লেয়ার গুলাও সবার উপরে থাকবে। বুঝতে পারছেন? দেখি কে কে বুঝছেন আমি কি করলাম, কি কি করছি বুঝছেন? লেয়ারের নাম দিছি আর লেয়ারের যে কম্পোনেন্ট ওটাকে গ্রুপ করছি। ওকে ফাইন। এবার আমরা মেনু বার, এটা হচ্ছে আমার কি লোগো, সিলেক্ট করেন, এখানে লেয়ারের উপরে নাম দিতে হবে আপনার লোগো। তারপরে এখানে আসেন হোম, অ্যাবাউট, এগুলোর নাম দেওয়ার দরকার নাই কারণ এগুলো অলরেডি নাম দেওয়া আছে, সার্ভিসেস, প্রোডাক্টস। আচ্ছা এটা হচ্ছে অ্যারো, এটার নাম দিতে হবে আপনাকে অ্যারো বা ডাউন অ্যারো, ঠিক আছে। রিসোর্সেস, আচ্ছা এইটা দেখেন, ওগুলো আমরা সব একবারে করব। কন্ট্যাক্ট আস, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড না, বাটনের ব্যাকগ্রাউন্ড। সো এখানে লিখবেন হচ্ছে বিটিএন, বাটনের শর্টকাট হচ্ছে বিটিএন, বিজিতে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, বাটন ব্যাকগ্রাউন্ড নাম দিয়েছেন লেয়ারের। এবং এই কন্ট্যাক্ট আস কই আছে দেখেন, কোথায় একটা কোথায় আরেকটা কোথায় দেখছেন, এই যে গ্রুপ করবেন, গ্রুপ করে এটার নাম হবে কি বলুন দেখি, কন্ট্যাক্ট আস বিটিএন, কন্ট্যাক্ট আস বাটন একটা করলাম। এখন এই বাকি সব কিছু সিলেক্ট করতে হবে, এই হোম, লোগো, হোম, তারপরে হচ্ছে এই অ্যারো কি, অ্যাবাউট আস, সার্ভিসেস, প্রাইসিং, প্রোডাক্ট, রিসোর্সেস, রিসোর্সেস আর সার্চ আইকন সিলেক্ট করে গ্রুপ করবেন। গ্রুপ করে এটার নাম হবে, আমি দিই এটাকে ন্যাভ বার, ন্যাভ বার নাম দিলাম না। এবারে ন্যাভ বার এবং এই কন্ট্যাক্টাস বাটন কই গেল, আবার কন্ট্যাক্টাস বাটন, কন্ট্যাক্টাস বাটন খুঁজেন 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 খুঁজেন, দেখছেন ডিজাইনের শেষে আসে লেয়ার ম্যানেজমেন্ট করলে এই সমস্যা। এই যে কন্ট্যাক্টাস বাটন, এটাকেও সবার উপরে নিয়ে যায়, এই কন্ট্যাক্টাস বাটন এবং এই ন্যাভ বার, এই দুইটা গ্রুপকে সিলেক্ট করে আবার গ্রুপ হবে, কন্ট্রোল জি, গ্রুপ করে এটার নাম হবে কি মেনু বার। এবারে যে মেনু বার আছে এটা থাকবে কই, টপ বারের নিচে, ডিজাইন অনুযায়ী টপ বারের নিচে, তাই না? তো এটা টপ বারের নিচে থাকলো। এবার যদি আমি মেনু বারকে হাইড করি, শুধুমাত্র মেনু বারই হাইড হচ্ছে, দেখছেন? এইবার মেনু বারটা বুঝছেন কি করছি? লেয়ারের উপরে কন্ট্রোল শিফট, আমরা ওই যে ইলাস্ট্রেটরে করতাম না কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে, ওইটাই। ওকে মেনু বার করছি না, এইবার আসেন হিরো সেকশন। বায়ার অনেক জ্বালায়, রিভিশন দিছে দেখছেন। বাই দ্য ওয়ে কাজটা অনেক মজার, আপনাদেরকে দেখাবো। মানে 2 মিনিটে 500 টাকা কামানো যায় কিভাবে, দেখুন 500 টাকা 2 মিনিটে কিভাবে 500 টাকা কামানো যায় দেখাবো আপনাদের আজকে। আচ্ছা এটা হচ্ছে আমাদের হিরো সেকশনের ব্যাকগ্রাউন্ড, সো এটার নাম দিয়ে দেন বিজি, জাস্ট বিজি দিলেই হবে, হিরো সেকশনের ব্যাকগ্রাউন্ড। তারপরে এটা হচ্ছে ইমেজ, সেই দুটোকে সিলেক্ট করে গ্রুপ করে নিলাম যাতে আমি হারাই না ফেলাই, একবারে থাক গ্রুপ করা, ইমেজ থাক, এই দুটো থাকলো। এর মধ্যে আমরা নিয়ে আসবো এইটাকে, তারপরে এটা ডিজাইনের আবার একটু বেরিয়ে আলাদা। আচ্ছা এটা নাম দিতে পারেন আপনি হেডিং, এটা সিলেক্ট করেন, এটার নাম দিতে পারেন আপনি প্যারাগ্রাফ, এটা হচ্ছে লেটেস্ট প্রজেক্ট। এটা কি বাটন ছিল না এরকমই ছিল, জাস্ট টেক্সট ছিল, বাটন ছিল না? না কোনো বাটন ছিল না, লেটেস্ট প্রজেক্ট। আচ্ছা এই দুটাকে আমরা সিলেক্ট করে গ্রুপ করি, গ্রুপ করে এখানে আমরা নাম দিয়ে দিই বাটন, জাস্ট সিম্পল বাটন, অথবা দুইটা আছে তো আমরা এখানে পুরোটাই লিখতে পারি বাটন। থাক, যেহেতু এর আমরা পুরোটাকে একটা বাটন বানাই নেই, আমরা এটা বাটন করলাম। এইবার আবার এখন খুঁজা লাগবে, দেখেন দেখি এইটা এইটা এই দুইটা যাবে কই, গ্রুপটা কই করলাম আমরা, নিচে নাকি কই গেল, এই যে সর্বনাশ, দিন শেষ। এই লেয়ারকে এই বাটনস তিনটাকে ধরে নিচে নামবে, এভাবে নিচে নামাতে গেলে তো দিন শেষ হয়ে যাবে। কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে নিচে নামান নিচে নামান নিচে নামান। ওই গ্রুপটা কই, আমাদের হিরো সেকশনের জন্য যে গ্রুপটা বানাইলাম,
এই যে, তাই না, নিচে নেমে গেছে। এইটা যাবে এই গ্রুপের ভিতরে, ঠিক আছে। বাটন আছে, তারপরে হেডিং আছে প্যারাগ্রাফ, তারপরে হেডিং ইমেজ বিজি, এই তো। আচ্ছা, এর বাইরে কি আর কোনো কন্টেন্ট আছে? হিরো সেকশনে আমাদের নাই, তাহলে এই পুরো গ্রুপটার নাম হবে আমাদের হিরো সেকশন। এইবার হিরো সেকশনটা কই যাবে? আমাদের মেনু বারের ঠিক নিচে, তাই না? এই দেখেন, টপ বার, মেনু বার, হিরো সেকশন। এইবার এখানে প্রত্যেকটাকে আপনার গ্রুপ করা লাগবে। যেমন এইটা হচ্ছে, এই দুটো হচ্ছে সিলেক্ট করে গ্রুপ করে দেন, একবারে নাম দিয়ে দেন যে মনিটর আইকন, ঠিক আছে। তারপরে এটাকে আমরা পুরোটাকে একটা বক্স বানাই, এটা হচ্ছে আমাদের হেডিং, হেডিং, আর এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ, এই তিনটা হলো তো। আর এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, সেটা হচ্ছে বক্স। এইবার এই বক্স ব্যাকগ্রাউন্ড, এই হেডিং, দাঁড়ান, এই হেডিং, এইটা, এই বক্স ব্যাকগ্রাউন্ড এবং আমাদের এই মনিটর কেমনে গ্রুপ করব? আগে এটাকে গ্রুপ করে নিলাম। এবার মনিটরের গ্রুপটা কই? এভাবে খুঁজে বার করা যায়? বলেন দেখি, কই করলাম মনিটরের গ্রুপ? এটা এত উপরে, আর ওইটা কই? এই যে গ্রুপটা। তো এটাকেও আমাদের এবার উপরে নিয়ে যেতে হবে। এই যে মনিটর আইকন না, এই আইকনটাও যাবে আমাদের এই গ্রুপের ভিতরে। মনিটরের আইকন, প্যারাগ্রাফ, হেডিং, বক্স ব্যাকগ্রাউন্ড এন্ড গ্রুপ করে এটার নাম দিলেন আপনি হচ্ছে বক্স 1। এইভাবে বাকি যে তিনটা আছে না, এটা বক্স 2, এটা বক্স 3, প্রত্যেকটা বক্সকে আলাদা আলাদা লেবেলিং করা লাগবে, গ্রুপ গ্রুপ করে করে নাম দেওয়া লাগবে লেয়ারে। বুঝতে পারছেন আইডিয়াটা? বুঝছেন কি? এটার ফলে এন্ড অফ দ্য ডেতে কি হবে? আনগ্রুপ করবেন কিভাবে? সিলেক্ট করে রাইট ক্লিক, সিলেক্ট করে লেয়ারটা সিলেক্ট করে রাইট ক্লিক করলে উপরে দেখবেন আনগ্রুপ লেয়ার্স আছে, দেখছেন? আনগ্রুপ লেয়ার্স, এখান থেকে আনগ্রুপ করে ফেলবেন। সো টোটাল আইডিয়াটা বুঝছেন আমি কি করতেছি? এখন দেখেন, এটা যদি আপনি করেন পুরো লেয়ারে, সেক্ষেত্রে দিন শেষে দাঁড়াবেটা কি? দিন শেষে দাঁড়াবে কি? আমরা এটাকে বন্ধ করি, আমরা আমার একটা ইউআই খুলি, আমি দাঁড়ান, আমার বাচ্চাকালে করা একটা ইউআই, যখন আমি শিখতাম তখনকার, এই ফোল্ডারে কত বছর পর ঢুকলাম, এগুলো যখন আমি প্র্যাকটিস করছি তখনকার কার ইউআই। এই ইউআইটা আমি প্রত্যেকটা ব্যাচে দেখাই। লেয়ার ম্যানেজমেন্ট, এটাকে বলা হয় লেয়ার ম্যানেজমেন্ট। আমরা যে প্রত্যেকটা লেয়ার গ্রুপ করে করে নাম দিচ্ছি না, এটাকে বলা হয় লেয়ার ম্যানেজমেন্ট। ওকে, এই দেখেন, দেখছেন আমি তালা মারে রাখছি, আমি চাই না আমার লেয়ার যেন হারায় যায়। টপ বার, মেনু বার, হিরো সেকশন, তারপরের সেকশনের নাম হচ্ছে কি হোয়াট পিপল লাইক মোস্ট, এই যে সেকশনের নাম কি পিপল লাইক মোস্ট। তারপরে কি সার্চ সেকশন, দেখছেন এটা সার্চ। তারপরে কি ফাইন্ড এ নিউ কার, গেট ইওর কার সেকশন, এই যে এখানে। তারপরে যেন অ্যাবাউট আস সেকশন। তারপরে আছে কি ফাইন্ড এ নিউ কার, এখানে দেখেন তো শোরুম বা গ্যালারি করে দিছি আমি। আপনি চাইলে ফাইন্ড এ নিউ কারও দিতে পারেন, ফাইন্ড এ নিউ কার গ্রুপ সেকশন করতে পারেন। এখানে মোর সেকশন দেয়া, তারপরে ভিডিওস, এখানে প্রত্যেকটা নিউজ লেটার, ফুটার, এই দেখেন ফুটার, এটা হচ্ছে বলা হয় ফুটার, তারপরে এটাকে বলা হয় সেকেন্ড ফুটার। এটা হচ্ছে ফুটার, তারপর এটা হচ্ছে সেকেন্ড ফুটার। দুইটা ফুটার যদি আপনার থাকে, এটা সেকেন্ড ফুটার, এটা হচ্ছে ফুটার। এটা হচ্ছে আমার গাইড, দেখছেন আদিকালের ডিজাইন, এটা দেখে বোঝা যায় যে সেই সময় আমি এই গাইড ইউজ করে করছিলাম। এই যে আপনাদের যেটা ওইখানে দেখাইছিলাম গ্রিড ডট গাইড, লম্বা করে টান দিয়ে নিচ পর্যন্ত, উপর থেকে নিচ পর্যন্ত করছিলাম। আর এটা হচ্ছে টোটাল ইউআই এর ব্যাকগ্রাউন্ড, এটা বুঝছেন? তালা মারে রাখছি, ওই যে পালায় যায়, ভয় লাগে এতগুলো। আপনি বুঝতেছেন এই জিনিসটাকে যদি আমি লেটস আনগ্রুপ,
ধরেন এই কয়টা সেকশনই যা, এই কয়টা সেকশনগুলো সিলেক্ট করে রাইট ক্লিক আনগ্রুপ, রাইট ক্লিক আনগ্রুপ, আরেকবার হবে। দেখেন যদি গ্রুপ না করতাম আপনারা কি পাগল হয়েছেন, তার থেকে বেশি পাগল হয়ে যেতাম আমি। এই যে লেয়ার গুলো না, এটাকে না আমরা গ্রুপ করে রাখছি না এখানে টোটালি, প্রত্যেকটা পুরো ওয়েবসাইটটা দেখেন কত সুন্দর করে গ্রুপিং করা আছে। প্রত্যেকটা লেয়ার প্রত্যেকটা সেকশনে আপনি যান, যেমন ধরেন এইখানে আমরা আসলাম ফাইন্ড এ নিউ কার, এটা কোন সেকশন এখানে দেখতে পারবেন ইজিলি, সার্চ সেকশন, এই যেটা, এই দেখেন দেখছেন ইজিলি বের করতে পারলাম না। এবার দেখেন এটার মধ্যে হেডিং কোনটা, এটা হেডিং এর যে স্পেস শেপ বা ডিভাইডার, এটাকে বলা হয় ডিভাইডার, ওটা ট্যাগলাইন, এইটা সার্চ বক্স, এগুলা সার্চ বক্সকে ওপেন করেন, প্রাইস এটার আলাদা একটা বক্স গ্রুপ, তারপর ফাইন্ড বাটনের একটা গ্রুপ, তারপরে দেখেন এটার একটা গ্রুপ, এটার একটা গ্রুপ, দেখছেন। এই ধরেন এখন আমি এই যে সিলেক্ট কার, কোনটা এটা, এটাকে গ্রুপটাকে আনগ্রুপ করেন, দেখেন এর মধ্যেও সুন্দর করে লেখা আছে, না এর মধ্যে লেখি নাই, এইদিকে আর ধৈর্য কুলায় নাই, এইটুকু করছি খালি গ্রুপ করছি, দেখছেন। তো এইভাবে প্রত্যেকটা এলিমেন্টকে লেয়ার করে, না আনগ্রুপ করে সেট করবো পাগল হইছে আমি। প্রত্যেকটা লেয়ারকে গ্রুপিং করে লেয়ার ম্যানেজমেন্ট করে আপনার রাখতে হবে। এটার বেনিফিট হচ্ছে আপনি একজন, ফার্স্ট অফ অল আপনি যে একজন প্রফেশনাল ডিজাইনার এটা হচ্ছে তার প্রমাণ, লেয়ার ম্যানেজমেন্ট। যারা আনপ্রফেশনাল তাদের হচ্ছে এইটা প্রুফ। সেকেন্ডলি আপনি যখন ডিজাইন করবেন আপনাকে তো, যেমন এইটা এগুলো ডেমো ছবি না গাড়ির, বায়ার তো আপনাকে ছবি দিয়ে দিবে ডিজাইনের সময়, বায়ার যখন ইউআই দিবে তখন হচ্ছে আপনার শেষে না, যখন করবেন সাথে সাথে, শেষে করলে এই যে এরকম হবে, এই যে এটা করতেছিলাম না আমি, এরকম হবে। শেষে করলে এই যে একবার উপরে নামবেন, একবার নিচে নামবেন, একবার উপরে নামবেন, একবার নিচে নামবেন, এরকম। যখনই আপনি কোনো সেকশন বানাবেন, ধরেন আমি এই সেকশনের কেবল শুরু করছি, এই সেকশনটা বানানো কেবল শুরু করছি, অ্যাবাউট আস সেকশন, এটা হচ্ছে অ্যাবাউট আস সেকশনের হেডিং, এটা হচ্ছে প্যারাগ্রাফ, লিখলাম, লেখা এই দুটোকে সিলেক্ট করে আপনি কি করবেন, দুটোকে সিলেক্ট করে গ্রুপ করে নাম দিয়ে দিবেন অ্যাবাউট আস সেকশন, ডান। এরপরে যা বানাবেন ওইটাকে আবার গ্রুপ করে এই অ্যাবাউট আস সেকশনের মধ্যে ঢুকা দিবেন গ্রুপ করে, আবার যা বানাবেন আবার একটা গ্রুপ করে এই অ্যাবাউট আসের মধ্যে ঢুকা দিবেন। অ্যাবাউট আস সেকশন ডান হয়ে গেলে তখন দেখবেন ইজিলি আপনাদের লেয়ারটা একটা অলরেডি একটা গ্রুপ, মানে সেকশনটা একটা টোটালি একটা গ্রুপের মধ্যে চলে আসবে। তার মানে আপনি যখনই একটা বাটন বানাবেন সাথে সাথে গ্রুপ করে ফেলবেন, একটা টেক্সট হেডিং লিখছেন গ্রুপ করে ফেলবেন, ইলাস্ট্রেশন আনছেন লেয়ারের নাম দিয়ে দিবেন, নাম দিয়ে গ্রুপ করে ফেলবেন সুন্দর করে। তার মানে যখনই কাজ করবেন সাথে সাথে গ্রুপ করবেন, সাথে সাথে বাটন বানানোর সাথে সাথে গ্রুপ, একটা হেডার বানাইছেন, মেনু বার বানাইছেন, সাথে সাথে গ্রুপ করে ফেলেন। একটা শুধু সেকশন বানাচ্ছেন, গ্রুপ করে করে কাজ করেন, তাড়াতাড়ি হবে। আর যদি না করে, এই যে ওনাদের কাছ থেকে ইউআই নেওয়ার রিজন এইটাই, দেখানোর জন্য যে পরবর্তীতে যদি আসে করতে চান ডিজাইনের শেষে এমন প্যারা খাবেন জীবনে আর ইউআই ডিজাইনটা করবেন না, বাদ দিয়ে দিবেন ডিজাইন করা। এই যে যা করলাম আমরা, বা আপনি এখানে যা দেখতেছেন, এটাকে বলা হয় লেয়ার ম্যানেজমেন্ট। আর এইটাই ইলাস্ট্রেটরে করতে, মানে ফটোশপে করতে আপনার যতটা ইজি হবে, ইন ফিউচারে প্র্যাকটিস করতে করতে যতটা ইজি হবে, ইলাস্ট্রেটরে গেলে আরো পাগল হয়ে যাবেন। কারণ ইলাস্ট্রেটরে আপনাদের লেয়ার দেখাইছিলাম, প্রত্যেকটা পাথ আলাদা একটা লেয়ার করে ওরা, মানে লেয়ারের ভিতরে অর লেয়ার করে প্রত্যেকটা পাথকে। সো এই জন্য আমরা ইলাস্ট্রেটরে করি না, লেয়ার ম্যানেজমেন্টটা ইলাস্ট্রেটরে করাটা অনেক বেশি প্যারাদায়ক, যার জন্য আমরা ফটোশপটা ইউআই এর জন্য প্রিফারেবল। সেকেন্ডলি আপনি যখন ডিজাইন করবেন আপনাকে এই ছবিগুলা বায়ার দিয়ে দিবে, এবং বায়ারকে যখন আপনি এইভাবে ইউআই ডিজাইনটা করে দিবেন, দেওয়ার পর সে কি করবে, একজন ওয়েব ডিজাইনার বা ডেভেলপারের কাছে নিয়ে যাবে, এবং সেই ডেভেলপার কি করবে বলেন দেখি, সেই ডেভেলপার আপনার এই লেখাগুলা কি কপি করবে? অবভিয়াসলি না। ধরেন ও হিরো সেকশনটা বানাবে, একজন ওয়েব ডিজাইনার এই হিরো সেকশনটা বানাবে, কি করবে জানেন, এই টেক্সট আপনার আছে না, আপনারাও সবার আগে দেখবে যে হিরো সেকশনের গ্রুপটা কই, এই যে হিরো সেকশনের গ্রুপ, হাইড আনহাইড করে দেখবে যে হিরো সেকশনের গ্রুপটা ঠিক আছে কিনা। এবার এই গ্রুপকে আনগ্রুপ করলো, মানে ওপেন করলো। ওর কি দরকার, বাটন দরকার না, ওর টেক্সট দরকার না, ওর হেডিংও দরকার নাই,
ওর স্লাইডারের এই ডট এটাও দরকার নেই, ওর দরকারটা কি স্লাইডারের ইমেজটা, ঠিক আছে। এইবার স্লাইডারের ইমেজটা আপনি সিলেক্ট করে এখান থেকে ও কি করবে ইমেজটাকে ক্রপ করে বা সামহাও এখান থেকে বের করে নিয়ে যাবে, এবং ও যখন ওই ডিজাইনারটা HTML CSS বা ওয়ার্ডপ্রেসে বানাবে তখন ও এই ছবিটা ইউজ করবে। আর এই ডিজাইনটা কেন লাগবে দেখার জন্য যে আপনার ডিজাইনটা যে বানাবে সে HTML এ কনভার্ট করবে, ডিজাইনটা দেখতে কিরকম হবে, এই জন্য আপনার কাছ থেকে এটা নেয়া। কিন্তু এত কিছুর মধ্যে থেকে সব কিছু বাদ দিয়ে ও দিন শেষে কি নিয়ে যাবে এই ছবিটা নিয়ে যাবে, বুঝতে পারছেন। ছবিটা নিয়ে যায় জায়গা মতো বসাবে, তারপর দেখবে যে লেখাটা কিভাবে আছে, অ্যালাইনমেন্ট কিভাবে আছে, ডটস গুলা কই আছে, এই সব কিছু দেখে তারপরে ওটাকে HTML এ কনভার্ট করবে, বুঝতে পারছেন। এখন ওয়েব ডিজাইনারদেরকে যদি আপনি এভাবে গ্রুপ করে না দেন, এরকম সুন্দর করে সাজায় গুছায় না দেন, ও যদি খুলেই এরকম দেখে ইউআই, ও যদি খোলার পর ইউআইটা দেখে এরকম, ও পাগল হয়ে যাবে। কারণ মনে রাখবেন একজন ওয়েব ডিজাইনার কিন্তু আপনার মতো ফটোশপের সাথে ইউজ টু না। আপনারাই প্যারা খাচ্ছেন, তাহলে বুঝেন একজন ওয়েব ডিজাইনার কি পরিমাণ প্যারা খাবে, বুঝতে পারছেন। এই জন্য উনি হচ্ছে যাতে ইজিলি খুঁজে পায়, এই জন্য আমরা লেয়ার ম্যানেজমেন্টটা করব। লিংক কি সে অ্যাড করে দিবে? কিসের লিংক? হ্যাঁ আমি পাইছিলাম, আমি যখন প্রথম আমি আমার লাইফে একটাই ওয়েব ডিজাইনিং এর কাজ করছিলাম, সেটা হচ্ছিল HTML টু PSD টু HTML কনভার্ট, একটা কাজ পাইছিলাম লোকালি PSD টু HTML। আমাকে জাস্ট আসে বললো ভাই আমার কাছে PSD আছে, তুমি আমাকে বুটস্ট্র্যাপ দিয়ে HTML এ কনভার্ট করে দিবে। আমি বললাম ফাইন, দিয়ে যাও। ও যখন দিয়ে গেছে আমার এটা দেখে মাথা খারাপ হয়ে গেছে, এরকম দিয়ে গেছে না পুরো লেয়ার এরকম উড়া ধুরা ছেঁড়া বেড়া, মানে একেবারে জগা খিচুড়ি অবস্থা। বাট অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার আমার ইরাস ফটোশপে একটু দক্ষতা থাকায় ইজি হয়েছে আমার কাজটা করতে। বাট একজন ওয়েব ডিজাইনার পাগল হয়ে যাবে এটা দেখে, বুঝতে পারছেন। আর আমার প্রথম কাজই ওইটা ছিল। এটা আরেকটা রিজন যে আমি পালাই গেছি। শেপ এন্ড আইকন গুলো রেস্টার করে মার্জ করা যাবে না। শেপ আর আইকন গুলো রেস্টার করে মার্জ করা যাবে না। কেন করবেন? দরকার কি? আপনি PSD আনলেই তো হয়ে যায়, রেস্টার কেন করতে যাবে? মার্জ করারই বা দরকার কি? যদি সে আপনার এমনও অনেক সময় এমনও আইকন থাকে যেগুলা কাস্টম ভাবে ক্রিয়েট করা হয়, ওইটা তো ডিজাইনার হচ্ছে ফ্ল্যাট আইকন অনুযায়ী পাবে না। বা ডিজাইনার যদি এক্স্যাক্ট ওই আইকন ইউজ করতে চায় তখন তো আপনার এখান থেকে সেই ইউজ করতে হবে। তো আপনি যদি মার্জ করে ফেলেন তাহলে তো ঝামেলা। আমার PSD ফাইল নিয়েন, PSD ফাইলটা কোনো সমস্যা নাই। ভুলগুলা ধরাই দিব, ভুলগুলা ধরাই দিব। ওকে ফাইন। এটা কোনটা কোনটা আপনার? এইটা না এইটা? এইটা মনে হয় আপনার। আচ্ছা লোগো, এগুলো কি লোগো ছিল? এই যে লোগো গায়েব হয়ে গেছে উপরে নিচে, এই যে এখানে এরকম হয়েছে কেন? নাকি আমি গ্রুপ করতে যাই এটা খারাপ হচ্ছে? ওভারঅল ভালো হয়েছে, খালি বেসিক জিনিসগুলোতে মিস্টেক আছে, যে স্পেসিং গুলা এখানে দেখেন, এখানে এত বড় গ্যাপ, এখানে একটুখানি গ্যাপ, এগুলাতে মিস্টেক আছে বেশি। আর নরমালি টেক্সট ইয়াতে ঠিক আছে, আমার ফন্টের জন্য এরকম চেঞ্জ হয়ে আসছে। নরমালি ফার্স্ট হিসেবে ঠিক, বাট আপনাদের উনারও ভুল আছে, এই যে এখানেও ভুল আছে, স্পেসিং এর ব্যাপারে একটা গ্যাপ ঝামেলা আছে। স্পেসিংটা মাথায় রেখে কাজ করবেন। স্পেসিংটা ফটোশপ ইউআই ডিজাইনের খুবই ইম্পর্টেন্ট, স্পেসিং খুবই ইম্পর্টেন্ট। সেকেন্ড জিনিস হচ্ছে টাইপোগ্রাফি, সেম প্যারাগ্রাফ টাইপ, এই যে এটা করা যাবে না, এটা করা যাবে না। ইউআই কিন্তু ওই গাছাড়া ফ্লায়ার ডিজাইনের মতো এরকম করা যাবে না, বুঝা গেছে। ইউআই কিন্তু খুবই প্রফেশনাল, মানে প্রফেশনাল ভাবে রিঅ্যাক্ট করতে হবে ইউআই। স্পেসিং ঠিক রাখতে হবে, টাইপোগ্রাফিটা ঠিক রাখতে হবে। সেকেন্ড জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার কালার কম্বিনেশনের দিকে বেশি মাথায় রাখতে হবে। অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট গ্রিড সিস্টেম ফলো করতে হবে, ঠিক আছে। ডিজাইনার কি লিংক সব অ্যাড করে দিবে? আমি এটাই বুঝতেছি না কিসের লিংক অ্যাড করে দিবে।
আমাদের তো জাস্ট ডিজাইনটা করে দিব। হ্যাঁ, আপনি জাস্ট ডিজাইনটা করে দিবেন, বাট কিসের লিংক অ্যাড করে দিবেন এটা আমি বুঝি না। ডিজাইনারের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, ওয়েব ডিজাইনারের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। আপনি কাজ করবেন ক্লায়েন্টের, ক্লায়েন্ট ডিল করবে ওয়েব ডিজাইনার বা ডেভেলপারের সাথে। আপনি জাস্ট, ও আপনাকে এসব ছবি টবি দিয়ে দিবে, অনেক সময় আইকনও দিয়ে দেয়, তো এইসব দিয়ে দিবে। আপনি জাস্ট এরকম একটা সুন্দর ডিজাইন করে ওকে দিবেন, বাস। ও তারপরে ওয়েব ডেভেলপারকে দিবে না কাকে দিবে এটা ওর ব্যাপার, বুঝতে পারছেন? আচ্ছা, তো লেয়ার ম্যানেজমেন্টটা বুঝছেন? আর আমরা ইলাস্ট্রেটরে কেন করি না এটা বুঝে গেছে? ডিজাইন ইলাস্ট্রেটরে আপনি জাস্ট একটা ফ্লায়ার বা বিজনেস কার্ড আপনি লেয়ার ম্যানেজমেন্ট করেন, তারপর বুঝবেন কত দানে কত চাল। আর এইটা যেটা দেখাইলাম, এই যে লেয়ার ম্যানেজমেন্ট যেটা দেখতে, এটা কিন্তু শুধুমাত্র মনে করেন না ইউআই এর জন্যই। আপনি যখন প্রফেশনাল মার্কেট প্লেসে নামবেন, ঠিক আছে, যখন আপনি ধরেন গ্রাফিক রিভারে কাজ করবেন কিংবা আপনি শাটার স্টকে কাজ করবেন, যদিও শাটার স্টকে পিএসডি থেকে ভেক্টর বেশি না দাম পায়, আপনার আরো যেসব পিএসডি, যেসব মানে সাইটগুলো আছে পিএসডি কে যেগুলো প্রায়োরিটি দেয়, বা আপনি যে কোনো মার্কেট প্লেসেই পিএসডি দিতে চান না কেন, অবশ্যই লেয়ার ম্যানেজমেন্ট আপনাকে করে দিতে হবে, না হলে কিন্তু তারা ডিরেক্টলি মুখের উপর আপনার ফাইল ছুঁড়ে মারবে। শুধু ইউআই ডিজাইনের কাজ করলে কাজ পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে, আমার এর আগের অনলাইন ব্যাচে তো পাইছে, কাজ করতেছে অলরেডি, মোবাইল অ্যাপ ইউআই ডিজাইন করতেছে। পাওয়া যাবে না কেন এরকম কোনো কথা নেই, সবগুলোতেই কাজ আছে, ডিপেন্ড করবে আপনার স্কিল আর আপনার ডেডিকেশনের উপর। কাজ নাই কোনোটাতে, এমন কোনো সেকশন নাই, বুঝে গেছে? কিন্তু পিএইচডি তে মনে রাখবেন, যখনই আপনি একটা বিজনেস কার্ড ডিজাইন করেন কিংবা একটা ফ্লায়ার ডিজাইন করেন কিংবা জাস্ট একটা থ্যাংক ইউ কার্ড বানান, সেক্ষেত্রেও এই লেয়ার ম্যানেজমেন্টটা আপনাকে ফলো করতে হবে, বুঝে গেছে? যে কোনো মার্কেট প্লেসেই যান না কেন আর যে কোনো জায়গাতেই যান না কেন, এটাকে ধরা হয় প্রফেশনালিজম। আর এটা হচ্ছে প্রফেশনালিজম না, এটা সব থেকে বড় ডিফারেন্স প্রফেশনাল অ্যান্ড নন প্রফেশনালের মধ্যে, বুঝতে পারছেন? আর আপনাদেরকে এখন আমি যেটা করলাম এটা হয়তো অনেক প্যারাদায়ক মনে হইতে পারে, বিকজ আমি ডিজাইনের শেষে এসে গ্রুপিং করছি, যেটা আপনারা করবেন না। আপনারা মেনু বার বানানো শেষ, গ্রুপ করে ফেলেন, ঝামেলা শেষ, গ্রুপ করে লক করে দেন। তারপরে আপনার হিরো সেকশন বানানো শেষ, সবকিছু সুন্দর করে গ্রুপ করে লেয়ার করে গ্রুপ করে লক করে দেন। এখানে কিন্তু আমি ওইটাই করছি, গ্রুপ করে কাজ করছি, লক করেছি, গ্রুপ করে কাজ করছি, ডান লক, যখন ডান লক, এরকম করে দিচ্ছি যাতে ওটা পরবর্তীতে ঝামেলা না করে। বুঝা গেছে? লেয়ার ম্যানেজমেন্ট ক্লিয়ার? ক্লিয়ার তো হওয়ার কথা। কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, আপনারা এই ডিজাইনটা কিভাবে করছেন আমি জানি না, বাট যখন আমি ইউআই ডিজাইন করতে দিব আপনারা কিভাবে করবেন জানেন? এটাও ক্লোজ করে দিই, ক্রিয়েট নিউ 1920 1080 72 পিক্সেল ক্রিয়েট। এটা আমার হচ্ছে ডিজাইন, আমি শুরু করব এটাতে। এন্ড আমার ডিজাইন করব কোনটা থেকে? এখান থেকে সেভ করবেন ইমেজটাকে, ডেস্কটপ সেভ করলাম, করে ফটোশপে ওপেন করবেন। ফটোশপে ওপেন করলে অবভিয়াসলি আলাদা একটা ট্যাবে ওপেন হবে। তারপরে আপনি যেটা করবেন, একদম হুবহু কপি মিলানোর জন্য এখানে লিখবেন। যেমন ধরেন আমি শুধুমাত্র মেনু বারটা করি, টাইপ টুল নিয়ে এখানে লেখেন হচ্ছে হোম, এন্ড এটা সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে আপনি সাইজ দেখেন কি ফন্ট, কি নাম ছিল, কি ফন্ট ছিল এটা, ফুতুরা, এই ফন্ট ছিল, হ্যাঁ এই ফন্টই তো মনে হচ্ছে, বুক ছিল নাকি আরো ছোট ছিল। আচ্ছা, এই যে এখানে আমরা ফর্মটা বানাইলাম, এটার সাইজ আপনার 18 না, ম্যাক্সিমাম মনে হয় 14 না হলে 16 রাখছে, হয় 14 নয় 16, দেখছেন 14 পয়েন্ট, 14 পয়েন্ট রাখছে, দেখছেন 15 বেশি বড় হয়ে যায়, 14 পয়েন্ট রাখছে। তো মেনু বারে আপনারা কত পয়েন্ট রাখবেন? 14 পয়েন্ট, আমি রাখছিলাম 18 পয়েন্ট, ডিপেন্ড আপনি আপনার মেনু বার কিভাবে সাজাবেন। তারপরে এটাকেই অল্টার ধরে কপি করে এখানে নিয়ে যেয়ে আমি লিখলাম অ্যাবাউট, ঠিক আছে?
এইভাবে একদম পিক্সেল পারফেক্ট যদি করতে চান এইভাবে পুরা কপি পেস্ট করতে হবে, কপি পেস্ট পিক্সেল পারফেক্ট এইভাবে। ইউআই ডিজাইনগুলো আগে কিন্তু এইভাবেই প্র্যাকটিস করতে হবে আমাদের। যখন আপনার ইউজ টু হয়ে যাবেন এবং হাত বসে যাবে, উনি মনে হয় একটু স্পেসিং বাড়াইছিল নাকি মনে তো হয় 50, এই উনি আবার লেটার স্পেসিং দিছে 50, তো আপনারাও দেন 50, এবার পারফেক্ট ম্যাচ করছে। তো এইভাবে আপনারা পুরোটাকে বানাবেন। ভাইয়া ভাইয়া জি। আচ্ছা আচ্ছা বলতেছি যে বলতেছি যে আপনার এটা আপনার পুরো এটা পুরো সাইজটা সাইজটা কত, কত, এই যে যে যেটা নিয়ে কাজ যেটা নিয়ে কাজ করতেছেন আপনি করতেছেন আপনি কত কত নিয়েছেন? 1920 1080। 1900 1900। ওকে ভাই, ঠিক ওকে আছে। ভাই, আর ঠিক হলো আছে। আর আমরা হলো যে আমরা যে ফ্লায়ার তারপর তারপর বিজনেস বিজনেস কার্ড কার্ড যেগুলো যেগুলো ডিজাইন করি, ওই যে করে কপি করে করে ঠিক ঠিক তেমনই তেমনই ভাবে কি এটাই তো মেবি এখন করতেছেন, তাই না? এই যে এই যে যেটা যেটা দেখাচ্ছেন আপনি। দেখাচ্ছেন আপনি। হ্যাঁ, বিজনেস কার্ড ফ্লায়ারে কিন্তু আমরা এরকম একেবারে পিক্সেল পারফেক্ট কপি করি নাই। আমরা হ্যাঁ, খালি ওভাবে হ্যাঁ, ডিজাইনটা ওভাবে কপি করেন করছিলাম, আপনি। মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আমরা হ্যাঁ, কিন্তু হ্যাঁ। টেক্সট এভাবে কপি করি নাই। এখানে কিন্তু আমরা টেক্সটও কপি করতেছি। কেন? কোশ্চেন হচ্ছে কেন? কারণ আপনি যদি এখানে দেখেন 14 পয়েন্ট দিছে না, যেন এটার হ্যাঁ। একদম এক্সাক্ট আমরা কিন্তু চাইলে 14 ইউজ করতে পারি, আবার চাইলে আমরা 16 ইউজ করতে পারি। সো এই জন্য এই আইডিয়াটা যে মেনু বারের ফন্ট সাইজ কত হয় এবং লেটার স্পেসিংও 50 আপনি দিতে পারবেন। সো এখান থেকে কিন্তু শিখার কিছু নাই, আপনারা কিন্তু এগুলা অ্যাজ ইউজুয়াল পারবেন। শিখার জিনিস কি, মেনু বারের সাইজ কত দেওয়া যায় 14, চাইলে আপনারা কাগজে কলমে লিখে রাখতে পারেন কোথাও যে মেনু বারের মিনিমাম সাইজ আপনারা রাখতে পারেন 14, তারপরে লেটার স্পেসিং আপনি চাইলে দিতে পারেন 50, এর বেশিও দিতে পারেন 16 বা 18। আমি কিন্তু 18 দিয়েও করি, 16 দিয়েও করি, ডিপেন্ড করে ফন্টের উপর ডিপেন্ড করে যে আমি 14 রাখবো না 16 রাখবো না 20 রাখবো। তো এরকম বানানোর পর এটাকে আপনি সিলেক্ট করবেন, টান দিয়ে ধরে আপনার ডিজাইনে নিয়ে যেয়ে জায়গা মতো বসাই দিবেন। বুঝতে পারছেন? এইভাবে পিক্সেল পারফেক্ট আপনাকে ডিজাইন করতে হবে। এখন একটা মজার জিনিস দেখাই আমি, এটা এখানে হয় কিনা, হওয়ার তো কথা। আমি এখানে ডিজাইন করছি না, এবং এটার ইমেজ থেকে ইমেজ সাইজটা দেখেন, রেজুলেশন 72, আমার ফন্ট সাইজ কত ছিল 14, রাইট? এখানে আমরা রেজুলেশন বাড়াই, ইমেজে যে রেজুলেশন আমরা করে দিলাম, ইমেজ সাইজ রেজুলেশন করে দিলাম 300। ভাইয়া 72 পিক্সেলে ফেটে যায়, আমি 300 পিক্সেলে করব, তাই না? বড় করলাম। এটা আপনাদের কোশ্চেন ছিল যে 72-এ কেন করব, 300-তে করব না কেন? দেখেন প্রবলেম হওয়ার কথা, এটা আমার সাথে হইতো, এখন হয় কিনা হবে কিনা জানি না, বাট হওয়ার কথা লজিক্যালি। আচ্ছা, এটা আমরা 300 রেজুলেশনে কনভার্ট করলাম। এবার আমরা এই সেম জিনিসটাকেই এই 300 রেজুলেশনের সাইজের মধ্যে ছেড়ে দেন, গায়েব হয়ে গেছে, দেখছেন? কিছুই দেখা যায় না, দেখছেন? তো এটাকে দেখা যাওয়ার জন্য আপনাকে 3 পয়েন্ট হয়ে গেছে, 14 করেন, নাই, দেখছেন ঝামেলা? বুঝছেন সমস্যাটা আসলে কি? পয়েন্ট চেঞ্জ হয়ে গেছে রেজুলেশন চেঞ্জ হওয়ার কারণে। এটাকে আপনি আবার ধরে এখানে নিয়ে যান, ছেড়ে দেন, দেখেন রেজুলেশন ম্যাচ করে না, সাইজ এক্সাক্ট সাইজ আপনি ম্যাচ করতে পারবেন না। এই জন্য আমরা 72-এ করি। আরেকটা রিজন সব থেকে বড়, যে বললেন ফাইল আপনার এটা, কারণ ইউআই ডিজাইন সবসময় ইমেজ কন্টেন্ট অনেক বেশি থাকার কারণে ফাইল অনেক লম্বা হয় অবভিয়াসলি, এই জন্য পিসি হ্যাং করে অনেক বেশি। 300 রেজুলেশনে নিলে পিসি অনেক বেশি হ্যাং করবে, হাই এন্ডের পিসি না হলে আপনি ডিজাইন করে মানে শান্তি পাবেন না, পাগল হয়ে যাবেন। সো এইভাবে আপনারা ডিজাইনটা করবেন, ঠিক আছে? আচ্ছা, এটা ছিল ইউআই ডিজাইনের বেসিক আইডিয়া। নেক্সট ক্লাসের আপনাদের যেটা অ্যাসাইনমেন্ট দিব সেটা হচ্ছে আরেকটা ইউআই ডিজাইন, ল্যান্ডিং পেজ আপনারা ফটোশপে করবেন। অ্যান্ড ডিফারেন্সটা কি, লাস্ট অ্যাসাইনমেন্ট থেকে এই অ্যাসাইনমেন্টের ডিফারেন্স হচ্ছে আমরা এটা হিজিবিজি করছিলাম না, এবার আমরা কিন্তু হিজিবিজি করব না, সুন্দর করে লেয়ার ম্যানেজমেন্টে করবেন, একদম সুন্দর করে লেয়ার ম্যানেজমেন্ট করে গ্রুপ হিসেবে করবেন।
সেভ কি 72 এ করবো? সেভ এমনি করেন, এমনি রেজুলেশন ওটা দেখবেন অনেক বিশাল লম্বা আসবে, বিশাল লম্বা আসবে। তো 72 করেন, ওটা রেজুলেশন বাড়ানোর দরকার নেই। ঠিক আছে? তো আপনারা সুন্দর করে লেয়ার ম্যানেজমেন্ট করে এটাকে ডিজাইন করবেন, ডিজাইন করে সেটাকে বিহান্সে আপলোড করবেন। এই যে ফেসবুকে দিলে কিন্তু আমি দেখতে পারি না, আপনারা দেখলেন আজকে আমি ফেসবুকে দিলে জুম করা যায় না, ফেটে যায়, কোনোভাবেই দেখা যায় না। ঠিক আছে? সো আপনারা ওটা সুন্দর করে ডিজাইন করে বিহান্সে আপলোড করবেন, লেয়ার ম্যানেজমেন্ট করবেন, অ্যান্ড গ্রুপিং যে করছেন এইটার একটা স্ক্রিনশট তুলে এই স্ক্রিনশটটা আপনি চাইলে ফেসবুকে অ্যাড করে দিতে পারেন। গ্রুপিং এ আপনি যে গ্রুপ করে কাজ করছেন এটার একটা স্ক্রিনশট আপনি হচ্ছে ফেসবুকে দিয়ে দিবেন। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, হ্যালো। হ্যালো। জি। আচ্ছা আচ্ছা, বলতেছি যে বলতেছি এটার যে জন্য এটার কোনো জন্য মোকআপ কোনো করা মোকআপ লাগবে করা না? লাগবে না? হ্যাঁ, না বিহান্সে আপাতত দিবেন আমাকে দেখানোর জন্য। ও আচ্ছা ও আচ্ছা আচ্ছা, আচ্ছা, আমি ওকে ভাই, ওকে ঠিক ভাই, আছে। ঠিক আছে। ফেসবুকে তো যে জুম হয় না, দেখলেন না? এই জন্য আমার জন্য দিবেন বিহান্সে। পরে যখন আমি চেক করে দিব তারপরে ওটা ডিলিট করে আপনি সুন্দর করে এইভাবে মকআপ করে আপলোড করতে পারবেন। এভাবে। এই ইউআই ইউআই এরও তো এরও আলাদা তো আলাদা মোকআপ আছে মোকআপ তাই না? আছে, তাই না? হ্যাঁ, ইউআই এর মকআপ আলাদা। ও ও আচ্ছা আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। আচ্ছা, ঠিক আছে। আপনাদের একটা জিনিস বলে দিই যে এই মকআপ গুলা যদি খুঁজতে চান, এই মকআপ গুলার নাম হচ্ছে পার্সপেক্টিভ ইউআই মকআপ। ইউআই পার্সপেক্টিভ মকআপ। আমরা পার্সপেক্টিভ গ্রিড টুল ইউজ করছিলাম না, পার্সপেক্টিভ। তো এই মকআপ গুলোর নাম হচ্ছে পার্সপেক্টিভ মকআপ। পার্সপেক্টিভ ইউআই মকআপ এগুলো খুঁজে পাবেন। এটা আমিও অনেক যখন বাচ্চা ছিলাম খুঁজে পাইতাম না, নাম জানতাম না, বহুত খুঁজে খুঁজে বার করছি। পার্সপেক্টিভ ইউআই মকআপ এরকম ইউজ করতে পারেন, এরকম ল্যাপটপ কি ডেস্কটপের স্ক্রিনে ইউজ করতে পারেন, ফুল পেজটা দিতে পারেন। হ্যাঁ, এখানে আমি কিন্তু একটু মানে অলসমি করছি। অলস যেটা করছি সেটা হচ্ছে আমি এখানে কিছু লেখি নাই, আমি জাস্ট ডিজাইনটা বানায় দিয়ে দিছি। বুঝছেন? বাট ডিজাইনের আমি দেখাবো, বিহান্সে আপলোড করার এক্সাক্ট ওয়েটা আপনাদের দেখাবো। আপনারা নেক্সট অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করলে দেখাবো। এই যে এই ইউআইটা দেখতেছেন না, এই ইউআইটা বানাইছি আমি আপনার 2 ঘন্টায় মনে হয়, পুরোটা লেয়ার ম্যানেজমেন্ট সহ এই ইউআইটা 2 ঘন্টায় বানাইছি। কিভাবে? আপনার এটা ছিল অ্যাকচুয়ালি রায়ান ভাইয়ার ব্যাচে ওনার অ্যাসাইনমেন্ট, তখন আমি হচ্ছে আপনার জয়েন করছিলাম ইন্টার্ন হিসেবে। তো ওনার অ্যাসিস্ট্যান্ট মেন্টর ছিলাম, তখন ওই ক্লাসে করাচ্ছিল 2 ঘন্টার ক্লাসে, আমি তখন এটা করছিলাম বসে বসে। সো আপনারাও পারবেন, এটা আহামরি কিছু না, একবার হাত ফাস্ট হয়ে গেলে ইজিলি। তখন এত গ্রুপিং লেয়ারিং মাথায় মানে প্যারাটা খাবেন না, একটু প্র্যাকটিস লাগবে। আর এরকম মকআপ করে আপনারা বিহান্সে আপলোড করবেন। আর নর্মালি একটা স্ক্রিন দিয়েন, বা আপনি একবারে আপলোড করেন, সমস্যা নেই, মকআপ টকআপ করে একবারে আপলোড করেন, তাহলে একবারে আপলোড হয়ে যাবে, আমার দেখা হয়ে যাবে। বাট মেইন ফাইলটা দিয়েন, যেমন এখানে আমি মেইন ফাইলটা দিছি নিচে, এটা দিয়েন, না হলে কিন্তু এই যে এইভাবে, নাহলে কিন্তু আমি দেখতে পারবো না। মকআপের মধ্যে অনেক সময় বোঝা যায় না এইভাবে, এই যে ছোট হয়ে থাকে। বুঝতে পারছেন? কোনো কোয়েশ্চেনস? লেয়ার ম্যানেজমেন্ট, বুটস্ট্র্যাপ, ইউআই, গ্রিড, রেসপন্সিভ, এই সব কিছু নিয়ে ওভারঅল বেসিক যেটা, কোনো কোয়েশ্চেন আছে থাকলে আমাকে বলতে পারেন, সমাধান দিয়ে দিব। নিচে ইমেজের নিচে লিংক অ্যাড করে কিভাবে? ইমেজের নিচে লিংক অ্যাড করে কিভাবে? ওখানে দেখবেন অ্যাড লিংকের অপশন আছে বিহান্সে। টেক্সটের মধ্যে যাবেন, ওখানে দেখবেন অ্যাড লিংকের একটা অপশন আছে। আমি তো অ্যাড করছিলাম, কেমন যেন দাঁড়ান, লিংক অ্যাড করার অপশন আছে। আচ্ছা, এখান থেকে পাবো। জি, কিছু বলবেন? এডিট প্রজেক্টে যাই, ওখানে দেখতে হবে লিংকটা অ্যাড করে অপশন আছে। ভাইয়া, জি, আচ্ছা বলতেছি যে রেস্টুরেন্ট মেনুর জন্য কোন মোকআপগুলো ইউজ করব? রেস্টুরেন্ট মেনু কার্ডের মকআপই তো পাওয়া যায়। রেস্টুরেন্ট মেনুর অনেক মকআপ আছে, সুন্দর সুন্দর। ও ও আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। ইনসার্ট মিডিয়া, এটাই তো মনে হয় লিংকের। এমবেড, আচ্ছা এটা না, দাঁড়ান। টাইপ, এখানে আমি কিছু লিখলাম, এই যে লিংক দেখছেন, লিংক। এখানে আপনি ধরেন কিরকম লিখলেন যে
হায়ার মি দিলেন, দেওয়ার পর এটাকে সিলেক্ট করলেন, লিংক করে দিলেন, এই যে HTTP আছে না, এখানে আপনি দিয়ে দিলেন fiverr.com/ আপনার আপনার হচ্ছে প্রোফাইলের লিংক। ডান। এবার সেভ, দেখি কিছু হয়েছে নাকি চেঞ্জ। প্রিভিউ, হায়ার মি ক্লিক করেন, হয়ে আসবে fiverr.com, এই যে চলে আসছে, দেখছেন? ওই টাইপের উপরে দেখবেন লিংকের একটা অপশন আছে, টাইপের উপরে, ওখান থেকে আপনারা অ্যাড করতে পারবেন। তো আমার এটা লাগবে না। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন নাই ইউআই নিয়ে? ভেরি গুড। সো আমরা এখন দেখব হচ্ছে কি দেখাতে চাইলাম যেন আপনাদের, দুই মিনিটে, ও আচ্ছা 2 মিনিটে 500 টাকা। আচ্ছা এই যে এটা, যে বায়ারের কাজ করেছে 2 মিনিটে 500 টাকা, রিভিউ পাঠাইছে, মেজাজ খারাপ লাগে, মডিফিকেশন পাঠাইছে। প্রথমে বললো আরেকটা ইমেজ, এখন বললো আরেকটা ইমেজ। আচ্ছা, এই যে আমাকে কি করে দিতে হয়েছে, এটার মকআপ করে দিতে হয়েছে, রাইট? উনার রিকোয়ারমেন্ট কি ছিল দেখেন, যদিও আমি ফেব্রুয়ারি মাসে এর কাজ করছিলাম, বহুত আগে, এর আগে একটা কাজ করছিলাম। এখানে যে কাজ করছে না গ্রিডের, এইটার কালার চেঞ্জ করার জন্য মকআপ করে দিতে হবে, ও যেন এইটার কালার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারে। বলেন দেখি আপনারা কি করবেন? এই যে এটাকে কি যেন বলে, নাম ভুলে গেছি, ক্যালিপার নাকি বলা যায়, এই যে ক্যালিপারটা দেখতেছেন, এটার কালারটা চেঞ্জ করতে হবে ইচ্ছা মতো। কিভাবে করবেন বলেন দেখি? শুধুমাত্র এই ক্যালিপারটার কালার, যেমন ও আমাকে মডিফিকেশন দিয়ে এইটা পাঠাইছে, এটাকে আমার কালার চেঞ্জ করতে হবে। বলেন দেখি কেমনে করবেন? দেখেন আমি কেমনে করছি। এরিয়াটা সিলেক্ট করছি, হিউ স্যাচুরেশন দিয়ে দিছি, লেগে দিছি চেঞ্জ কালার হেয়ার। তো এখনো এখান থেকে কালার চেঞ্জ করবে, বুঝতে পারছেন? এটার জন্য সে আমাকে 500 টাকা পে করছে। মজার জিনিসটা, খালি আমি ওই এরিয়াটুকু সিলেক্ট করে এখানে হিউ স্যাচুরেশনটা অ্যাড করে, আপনাদের গাড়ির কালার চেঞ্জ করা দেখাইছিলাম না জামার কালার চেঞ্জ করা দেখাইছিলাম, কিছু একটা দেখাইছিলাম মেবি। সো এইটা দিয়েই আপনারা ঘরে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। বুঝাতে পারছি? সেই রকম মাঝে মাঝে মজার মজার কাজ এসে 2 মিনিটে 500 টাকা ইনকাম। সো এটা একটা। আচ্ছা, 2 টাকার ব্যাপার মানে কোনটা 2 টাকার ব্যাপার? 2 মিনিটে 500 টাকা দেখালাম তো, $5 500 টাকা না। কেটে নেওয়ার দরকার নাই তো। দাঁড়ান, এইটা ডাউনলোড হোক, এটাতে দেখাচ্ছি, এটা আরো ইজি, এটা আরো ক্লিয়ার। তো এটা একটু ডাউনলোড হয়ে নি, এটা টাইম লাগতেছে কারণ 2 মিনিট 2 MB ফাইল ডাউনলোড, সেটা একটু ডাউনলোড হয়ে নি, এটাতেই দেখাচ্ছি আপনার কি করছি আমি অ্যাকচুয়ালি। এটাকে টান দিয়ে ফটোশপে আনছি, ছবিটা সিলেক্ট করব, এবার আনলক করে নিলাম, আনলক করে সুন্দর করে কুইক সিলেকশন নিব, নেওয়ার পর আমি এইটুক এরিয়াকে সিলেক্ট করব, ইয়েলোটুক এরিয়া ছোট করে নেন, এইটা সিলেক্ট করে হিউ সরি এটা না, ব্যালেন্স না, সিলেক্ট করে হিউ স্যাচুরেশনে ক্লিক করেন। কালার চেঞ্জ করা যাচ্ছে? হ্যাঁ করা যাচ্ছে। সেটা আমি এখন বায়ারকে পাঠিয়ে দিব, সে ডেলিভারি অ্যাকসেপ্ট করে নিবে, দ্যাটস ইট। আমাকে আরেকটু ফাইনালাইজ করতে হবে যে এই যে শ্যাডোগুলা, এটা একটু রেড করতে হবে, বুঝতে পারছেন? এটাই ছিল বায়ারের রিকোয়ারমেন্ট। এই যে একটু হলুদ হলুদ আছে, এগুলো আর কি ডিটেইলিং, এগুলো আপনি একটু ছোট ঠিক করে দিলে হয়। কিভাবে ঠিক করবেন? এটা সিলেক্ট করবেন, লেয়ার মাস্ক যেটা, ব্রাশ টুল নেবেন, ব্রাশ টুল নিয়ে কি করতে হবে, এটা সিলেক্ট করে জাস্ট আমার ব্ল্যাক না সাদা করে নিতে হবে। দেন এইটুকু এরিয়াকে আপনি জাস্ট এইভাবে আর কি ছোট ছোট ডিটেইলিং যেখানে যেখানে বাদ যায় ওইখানে একটু ব্রাশ করে দিবেন। এই করে এবার আমি এটাকে বায়ারকে দিয়ে দিব, এন্ড বায়ার উইল অ্যাকসেপ্ট এন্ড গিভ মি 500 টাকা অনলি। সো এইভাবে ইনকাম করবেন। সো এইরকম একটু ডিটেল করা লাগবে, এইগুলা বাদ, এগুলা না, ভিতরে যেটুকু এরিয়া ইয়েলো ইয়েলো ভাব আছে ওইটুকু এরিয়া আপনাকে মার্ক করা লাগবে, বুঝতে পারছেন?
কেন এটা আপনাদের দেখাইছি তো এর আগে, ফটো ম্যানিপুলেশনের যখন বেসিকগুলো টুলগুলো দেখাইছি তখন এটা দেখাইছিলাম। সেটা একটু টাইম নিয়ে যদি আপনি 10-15 মিনিট টাইম নিয়ে একটু আপনার ইয়া করেন, ব্রাশ দিয়ে ডিটেলসগুলো একটু চেক করেন, তাহলে হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারেন। আজকে দেখানোর মতো আর কিছু নাই। নেক্সট ক্লাসে আমরা ই কমার্স সাইট দেখবো। আমরা নর্মাল পেজ দেখছি, সো ই কমার্স সাইট দেখবো এবং ই কমার্স সাইটে আমরা ইউআই ডিজাইন করবো নেক্সট ক্লাসে। ঠিক আছে? আর ই কমার্সের কিছু মজার মজার পেজের কয়েকটা ফ্যাক্ট আছে, ওটা আমরা দেখবো। হ্যাঁ, ফটোশপ মাথার উপর দিয়ে ওটা আমারও যাবে, আমারও গেছিল, সো আপনারাও একটু যাবে, পরে ঠিক হয়ে যাবে। জুতার শ্যাডো মকআপটা করছেন কিভাবে? জুতার শ্যাডো কই? জুতার শ্যাডো মকআপ করছি ভাই। আচ্ছা লেটস সি, জুতার শ্যাডো মকআপ আমাকে জুতার ফাইল ডাউনলোড করা লাগবে এখন। ও আচ্ছা, ইলাস্ট্রেটরে মেশ টুল দিয়ে দেখাতে চাইছিলাম না। ফটোশপটা অফ করি। আচ্ছা, জুতাতেই দেখাইতে হবে, আমি কোনো অবজেক্টের মধ্যে দেখালে হবে না, নাহলে এখন আমাকে জুতা ডাউনলোড করা লাগবে ভাই। তারপরে আমি খুঁজেছি 17, আপনি 2020। জুতাটা দরকার? আচ্ছা, জুতা দরকার, চলেন পাঠাই, কালকে কিনে দিচ্ছি আপনাকে। জুতা দরকার, জুতাটা প্যারা দিবে, অনেক টাইম নিবে আর কি। আচ্ছা দাঁড়ান, এখানে যদি আমি ইলাস্ট্রেটরে পাই সেক্ষেত্রে আপনাকে এখান থেকে বুঝিয়ে দিতে পারবো শ্যাডোটা কাজ করে কিভাবে। SHO ফেস, ফ্যাশন ফেস মকআপ। বাহ, একটা মজার জিনিস তো দেখাইলো ওখানে। শ্যাডোওয়ালা জুতা লাগবে, শ্যাডোওয়ালা জুতা দেখি। শ্যাডো 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 কই? এটা কি ইলাস্ট্রেটেড ফাইল না ছবি? ইলাস্ট্রেটেড ফাইল ইপিএস। আচ্ছা, এটা ডাউনলোড করি, দেখি এটাতে পাওয়া যায় নাকি। মেশ টুলের ইউজটা দেখা যাবে এখানে। মেশ টুলের ইউজটা কিরকম করে করা যায় ইজিলি? শ্যাডোগুলো খুব সুন্দর দেওয়া যায় মেশ টুল দিয়ে, স্পেশালি গ্রেডিয়েন্ট দিয়ে যেরকম শ্যাডো দেওয়া যায় তার থেকে ভালো এবং পারফেক্ট শ্যাডো দেওয়া যায় মেশ টুল দিয়ে। কিভাবে এখন দেখেন। গিগ, ফটোশপ শেষ করেন, তারপর না গিগ দেখাবো। সো ধরেন আপনার একটা অবজেক্ট লাগবে। ফার্স্ট অফ অল একটা অবজেক্ট লাগবে। আপনি সার্কুলার চাচ্ছেন না চ্যাপ্টার চাচ্ছেন না লম্বা চাচ্ছেন, ডিপেন্ড কিরকম শ্যাডো চাচ্ছেন আপনি। এটা আগে বানায় নেন, অবজেক্ট বানায় নেন। অবজেক্টটা বানানোর পরে ফিল কালার থাক, স্ট্রোক কালার নান করে দিলাম। ফিল কালার সাদা, সাদা কালার দেয়া, ঠিক আছে। এবার আমরা মেশ টুল সিলেক্ট করলাম। সিলেক্ট করে ধরেন আমি এর উপর জাস্ট গ্রিডের উপর একটা ক্লিক করব, একটা লাইন বানাইছে। এবার এখানে একটা ক্লিক করব বা এখানে একটা ক্লিক করব, ঠিক আছে। এবার আমি ডিরেক্ট সিলেকশন টুল নেন, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে অ্যাঙ্কার পয়েন্টগুলো সিলেক্ট করবো। এই অ্যাঙ্কার পয়েন্ট, এই অ্যাঙ্কার পয়েন্ট, এই অ্যাঙ্কার পয়েন্ট, তিনটাকে সিলেক্ট করছি অ্যাঙ্কার পয়েন্ট, তাই না? এবার এই অ্যাঙ্কার পয়েন্টে আমরা কালার দিব ব্ল্যাক। ওকে, দেখেন শ্যাডো আসছে একটা, দেখছেন? এবার আবার সিলেক্ট করেন মেশ টুল নিয়ে, মেশ টুল নিয়ে হয়ে গেল মেশ টুল। এই যে এবার আমরা এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, যেখানে যেখানে আপনার অ্যাঙ্কার পয়েন্ট দরকার ক্লিক করলেন, ঠিক আছে, মানে মেশ বানাবেন। এই ধরেন এখানে একটা, কি ব্যাপার হয় না কেন এই জায়গায়? আচ্ছা যাক, হয় না ডিরেক্ট সিলেকশন নেন। এবার এই অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করেন, এই অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করেন এবং এই অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করে এবার আমরা এখানে ডার্ক ব্ল্যাক দিছিলাম। এবার আমরা এখানে একটু ম্যাট ব্ল্যাক দেব বা একটু লাইটার কালার দিয়ে দেখি কি হয়। আবার আপনি চাচ্ছেন এখানে এখানে, এইভাবে আপনি জাস্ট ম্যানুয়ালি যেটুক জায়গায় আপনার শ্যাডো দেওয়ার ইচ্ছা বা দিতে চান, যেইভাবে যেই কালারের শ্যাডো দিতে চান ওইভাবে আপনি শ্যাডো বানাতে পারবেন। মজার একটা জিনিস হচ্ছে কিন্তু এখানে, এখানে গর্ত টাইপের একটা ফুটার মতো দেখা যাইতেছে, যদিও
এই হবে। নর্মালি ফ্রি পিকে যতগুলা ইমেজ দেখেন বা রিয়েলিস্টিক যতই ডিজাইন করা হয় সব সময় আপনার এই কালার মেশ টুল ইউজ করে বিকজ মেশ টুলে আপনি যে কোনো একটা পয়েন্টের কালারকে ম্যানিপুলেট করতে পারবেন। সো আপনি চাইলে এটার অপোসিটি কমায় দিতে পারেন, আপনি চাইলে ওটার অপোসিটি বাড়ায় দিতে পারেন। তো শ্যাডোগুলো আপনার ওইভাবে রিফ্লেক্ট করবে। শুধু তাই না, আপনি অপোসিটি বাড়ায় কমায় শ্যাডোর ডেপথটা কমাইতে বাড়াইতে পারবেন। শুধু তাই নয়, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আপনি হ্যান্ডেলবার দিয়ে আপনি শ্যাডোর দিক নির্দেশনাও দিতে পারবেন। খুব সুন্দর বাংলা বলছি। তো শ্যাডোর ডিরেকশনটাও আপনি এখান থেকে ম্যানিপুলেট করতে পারবেন। সো এটা হচ্ছে ফটোশপের সরি হ্যান্ডেলবার ধরতে হবে। এই দেখেন শ্যাডোগুলোর চেহারা চেঞ্জ হচ্ছে, দেখছেন? এইভাবে আপনি চাইলে যেরকম শ্যাডো আপনার ইচ্ছা এভাবে বানাতে পারবেন। বুঝতে পারছেন? তো এখন দেখি এইখানে ইনি কি শ্যাডো বানাচ্ছে। প্রথমে সিলেকশন টুল নেন, সিলেকশন টুল নিয়ে এটাকে সিলেক্ট করেন, আনগ্রুপ করেন। এইভাবে কিন্তু আসলে শেখা যায় যে কি করছে এটা কি। আচ্ছা, ফ্রি পিকের আরেকটা মজার জিনিস দেখায় আপনার, এই সুযোগে দেখে নেন একটু, যেহেতু টাইম আছে আমাদের হাতে। F7 ক্লিক করলে আমার সামনে লেয়ার আসে, লেয়ারগুলো ওপেন করে দেখেন, এখানে সুন্দর গ্রুপ করা, দেখছেন? এটা একটা গ্রুপ করা, এটা একটা গ্রুপ করা। এই গ্রুপের ভিতরে আবার ওই যে ফটোশপে যেরকম আমরা লেয়ারগুলো পাইছি ওরকম। সো এটা একটা ইলাস্ট্রেটরের প্যারা, যেখানে আপনি নাম লেখাটাও প্যারা, দেখাও প্যারা, লেয়ারও ছোট, বহুত ঝামেলা আর কি। এই জন্য আমরা করি না। ইউআইটা সিলেক্ট করে আনগ্রুপ করলাম, জুতাটাকে সরান, এই পুরা জুতাটাকে আমরা সিলেক্ট করি, এটাকে সরাই দিই উপরে, হিল দিয়া। এই দেখেন, বলেন তো এখানে কি করছে? এই জায়গাটাই বলে হিলটার মধ্যে কালারটা এফেক্টটা আনছে কিভাবে বলতে পারবেন? এতগুলো গ্রিড কেন বলেন দেখি? এই যে হিলটা বানাইছে, হিলের কোনাটার মধ্যে যে একটা টেক্সচারটা দিছে, এতগুলো গ্রিড কেন? কি টুল ইউজ করছে? আপনি কালার তো এখানে দিতে পারতেছেন না, কালার দিলে তো এটা একটা সলিড কালার হয়ে যাচ্ছে। টেক্সচারটা আনছে কি দিয়ে? ইলাস্ট্রেটরে, বুঝছেন? মেশ টুল দিয়ে করা। এবার এখানে যাই আমরা, শ্যাডোটা দেখি কি দিয়ে করা। আনগ্রুপ করেন, সিলেক্ট করেন, এটা তো কি জুম ইন করেন, এটা কি বাদ, দরকার নেই। এটা কি? এটা গ্রেডিয়েন্ট দিয়ে, এই যে দেখেন এটা গ্রেডিয়েন্ট দিয়ে বানাইছে। তো ইট ডিপেন্ডস, এটা সব গ্রেডিয়েন্ট দিয়ে করছে উনি, এখানে মেশ টুল ইউজ করে নাই। সো অনেক শ্যাডোতেই মেশ টুল ইউজ করে, উনি করছে গ্রেডিয়েন্ট দিয়ে। আনগ্রুপ, এই যে সব গ্রেডিয়েন্ট দিয়ে, দেখছেন? সো অনেকগুলো ওয়ে, আপনি কিরকম করে চাচ্ছেন শ্যাডো দিতে। সো এখানে দেখেন গ্রেডিয়েন্ট দিয়া, এখানে সিলেক্ট করলে দেখতে পারবেন গ্রেডিয়েন্টটা। সো এটা গ্রেডিয়েন্ট দিয়ে করা, বোঝা যাচ্ছে। সো এটা যদি আপনার মেশ টুল দিয়ে করা হইতো, সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করে আমরা গ্রুপ করে ফেলি, একটা গ্রুপ। আমাদের একটা সার্কেল লাগতো, সার্কেলটা অবভিয়াসলি চ্যাপটা হইতে হবে, এন্ড এটাতে আমরা গ্রেডিয়েন্ট দিব না, এটা আমরা সাদাই রাখি। আইড্রপার দিয়ে সাদা কালার করে নেন, হয়ে গেল সাদা কালার। এই যে সাদা কালার নিয়ে এটা আমরা পিছনে নিয়ে গেলাম, অবজেক্টের পিছনে নিয়ে যে এবার আবার ওই সেম যেটা আমি ওখানে দেখালাম মেশ টুল দিয়ে, আপনি এখানে যেখানে যেখানে আপনার পয়েন্টার ক্রিয়েট করার দরকার বা শ্যাডো দরকার, ওই সব জায়গায় আপনি শ্যাডো বানান। এটাকে লক করে ফেললে একবার ঝামেলাই শেষ। কন্ট্রোল দিয়ে লক, আমার শুধু এইটা দরকার ম্যানিপুলেট করা। তো যেখানে যেখানে আপনার লাগবে, এর আগে যেটা করলাম সে সেম প্রসেস। যদিও এটা একটু প্যারাদায়ক কাজ। এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি সিলেক্ট করে করে কালার দেন, এন্ড অপোসিটি কমায় দেন। শ্যাডো আসতেছে, দেখছেন?
এখন এইভাবে প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টে দেয়া লাগবে, বলেন দেখি। সবগুলোতে দিব না, দুপাশ থেকে দিব। আচ্ছা ল্যাসো টুল নেই, অবজেক্টটা সিলেক্ট করে ল্যাসো টুল দিয়ে জাস্ট সিলেক্ট করবো আমরা কয়েকটা অ্যাঙ্কর পয়েন্ট। এই কয়েকটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে এটাতে ব্ল্যাক কালার দিলাম। বুঝছেন মেইন আইডিয়াটা? বুঝছেন? এটা এখন করাটা টাইম কনজিউমিং জিনিস। এখন আপনি আবার ল্যাসো টুল নেন, ল্যাসো টুল নিয়ে যেখানে যেখানে আপনার দরকার নাই কালারের বা শ্যাডোর, সেখানে আপনি অপোসিটি কমায় দেন। এইভাবে ইলাস্ট্রেটরে এইভাবে দিতে হয়। তো এটা আপনার পারফেকশন আসবে, টাইম নিয়ে করতে হবে। পিসি দিয়ে হয়? হ্যাঁ পিসি দিয়ে হবে না কেন, আপনি পেন টুল দিয়ে বানাবেন। আচ্ছা পরীক্ষা নিয়ে, হ্যাঁ বলবো না। হ্যাঁ পারবেন না কেন, পারবেন না কেন, ইজি। আপনাদেরকে একটা টিউটোরিয়াল দিই, দাঁড়ান টিউটোরিয়াল দিই, দেখবেন। জিএফএক্স মেন্টরের নাম শুনছেন আপনারা ইউটিউবে? জিএফএক্স মেন্টরের একটা মেশ টুলের উপর টিউটোরিয়াল আছে, দাঁড়ান। জিএফএক্স মেন্টর মেশ টুল, মেশ টুলের পার্ট 2টা এই যেটা, কিংবা এটা দেখেন। দেখেন এটাকে পুরোটাকে ও ট্রেস করবে। পেন টুল দিয়ে ট্রেস করার পর মেশ টুল দিয়ে যে গ্রিড বানাবে। গ্রিড বানানোর পর যেখানে যেখানে যেই শেডের কালার আছে জাস্ট আইড্রপার দিয়ে ওই পয়েন্টগুলোতে, অ্যাঙ্কার পয়েন্টগুলোতে ওই কালারগুলো দিবে। সো এইভাবেই একটা অবজেক্ট আপনারা নেবেন, যে কোনো সহজ, প্রথমে যে কোনো একটা সহজ অবজেক্ট নেবেন। অ্যাজ লাইক আপনার হচ্ছে কোনো সহজ অবজেক্ট, খুবই সিম্পল, ধরেন একটা আপেল, খুব লাইট বা টেক্সট কিছু নাই, জাস্ট সিম্পল একটা অ্যাপেল, বা আপনি একটা কিছু নেন, জাস্ট সিম্পল একটা জিনিস নেন। ধরেন এই অ্যাপেলটাই হয়ে গেল, অ্যাপেলটা এটা নেন, এরকম একটা অ্যাপেল নেন। নেওয়ার পর এখানে গ্রিড বানাইতে হবে আপনাকে। প্রথমে অ্যাপেলটাকে ট্রেস করবেন, পুরাটাকে পেন টুল দিয়ে ট্রেস করার পর গ্রিড বানাবেন, চারদিক দিয়ে চারদিক দিয়ে চারদিক দিয়ে সবগুলো গ্রিড বানানোর পর খালি কি করবেন, আইড্রপার সিলেক্ট করবেন, ডিরেক্ট সিলেকশন সরি ল্যাসো টুল সিলেক্ট করবেন, অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করবেন, আইড্রপার দিয়ে কালার দিবেন। এইভাবে কালার দিয়ে পুরা এফেক্টটা আনা যায়। যেই জায়গায় যেই রকম শেড আছে ওই জায়গায় ওই রকম শেড দিয়ে দিয়ে পুরোটা আপনাদের বানাইতে হবে। সো আপনার এটা মনে করেন না দেখে মনে হচ্ছে খুব ইজি, কিন্তু এটা আসলে খুবই প্যারাময় একটা কাজ। দেখে মনে হচ্ছে খুব ইজি, বাট আপনার প্যারাময় না, মানে টাইম লাগে আর কি। এরা পারবেন না এমন কিছুই না, খালি এইটাতেও পুরো ওই যে এখন মেশ টুল দেওয়া আছে, আনগ্রুপ করলে ম্যাক্সিমাম চান্সেস মেশ টুল দেওয়া। টেক্সচার আনতে হলে আপনাকে মেশ টুল ইউজ করতেই হবে। দেখি না, গ্রেডিয়েন্ট দিয়ে দিয়েছি, গ্রেডিয়েন্ট ইউজ করে দিছি। হ্যাঁ গ্রেডিয়েন্ট করে দিছি এটা, বাট এইটাতে আবার মেবি ম্যাশ, এটাতে তো ম্যাশ টুল ইউজ করছে দেখলাম আমরা। এটাতে দেখেন এটাতেও মেবি গ্রেডিয়েন্ট ইউজ করছে। এই বান্দা ম্যাশ টুলের ভক্ত না, এই গ্রেডিয়েন্ট ইউজের ভক্ত। এই যে গ্রেডিয়েন্ট দেয়া দেখছেন, সেটা গ্রেডিয়েন্ট দিয়ে করার থেকে আমি মনে করি যে মেশ টুল দিয়ে আরো ইজিলি করতে পারবেন আপনারা। এইটা কি দিয়ে বানাইছে? এটা তো গ্রেডিয়েন্ট দিয়ে হবে না, এইটা মেশ টুল দিয়ে করা মেবি। আইসোলেট না আসছে না, হ্যাঁ এইটা মেবি গ্রেডিয়েন্ট দিয়ে করা, মেশ টুল দিয়ে করা। কালার দেন দেখি চেঞ্জ হয় কিনা, হ্যাঁ এটা মেশ টুল দিয়ে করা। তো এরকম এই জিনিসগুলো যাই বানান না কেন আপনাকে ধৈর্য নিয়ে ট্রেস করে মেশ টুল দিয়ে করতে হবে, বুঝতে পারছেন? কি বুঝলেন? বুঝা গেল কিছু? আমরা ফ্রি পিকটা হয়ে গেল। এই
আচ্ছা, আরেকটা জিনিস যেটা দেখাতে চাইলাম, যেটা আমি করি নর্মালি, এত প্যারা নিই না। যখন শ্যাডো ম্যানুয়ালি দরকার হয় আমি মেশ টুল দিয়ে বানাই নি তাড়াতাড়ি করে। আর যদি খুব ফাস্ট কাজ করা লাগে এরকম একটা শেপ বানাই, কালার দিয়ে এফেক্ট থেকে ব্লার, গোশিয়ান ব্লার মারে দিই, শেষ। প্রিভিউ নেন, এরকম শ্যাডো মারি, মারার পর সুন্দর করে চিপায় চাপায় বসায় দিই, বসায় দিয়ে ছেড়ে দিই, হয়ে গেল। তো ডিপেন্ড করে, আমার তাড়াতাড়ি কাজ লাগলে এরকম করি, যদি আমার মন চায় ডিটেলসে কাজ করতে তখন মেশ টুল দিয়ে দিই। মেশ টুল দিয়ে আসলে আপনি পুরোটাকে ম্যানিপুলেট করা যায়, নর্মাল গ্রেডিয়েন্ট দিয়ে আর এফেক্ট দিয়ে পুরোটাকে ম্যানিপুলেট করা যায় না। কই গেল, আমি বারবার ফ্রি পিকটা অন করি, ফ্রি পিকটা যায় কই। মেশ টুল দিয়ে অনেক কিছু করা যায়, ট্রাই করে দেখেন, মজার মজার জিনিস করা যায়। কালার দেওয়া যায় তো আসলে অনেক জায়গায় অনেক ভাবে টেক্সচার বানানো যায়। এখানে আমরা একটা জিনিস দেখলাম না একটু আগে, একটা মাস্ক হয়ে গেল, এই যে এটা দিয়ে কবে দিছে এটা দেখি। মাস্কের মকআপ বানাইছে পিএসডি টেমপ্লেটে, 9000 ডাউনলোড অলরেডি। একটু ডাউনলোড করি, এটা আমার দেখতে ইচ্ছা করতেছে ফটোশপের ভিতরে আসলে করছেটা কি। 52 এমবি, দিন শেষ হয়ে যাবে ডাউনলোড হতে। তো আপনাদের যখন কোনো কিছু দেখতে মন চাবে আপনারা ডাউনলোড করবেন, ডাউনলোড করে লেয়ারগুলো ওপেন করবেন, বুঝছেন? লেয়ারগুলো ওপেন করে করে দেখবেন যে ভিতরে কি করছে, কি এফেক্ট দিছে, কিভাবে এফেক্টগুলো আসছে, দেখলেই বুঝতে পারবেন। এখন আর আপনাদের ওই আপনারা এখন আর বাচ্চা না, আপনারা এখন টিনেজার হয়ে গেছেন। সো টিনেজ যেহেতু, আপনারা একটু কিউরিয়াস হইলেই বুঝতে পারবেন অনেক কিছু, বুঝে গেছে? হ্যাঁ, প্রত্যেকটা ডাউনলোডে টাকা পাবে, যতবার ডাউনলোড করবেন সে পাবে $0.125। যেমন হিসাব করেন, ওই ওই এই মাস্কের যে মকআপটা আমরা ডাউনলোড করতেছি এখন ইতিমধ্যে, যেটা ডাউনলোড হচ্ছে, এটা অলরেডি দেখলাম 9000 ডাউনলোড হয়ে গেছে, এবং প্রত্যেকটা ডাউনলোডে সে পায় $0.125 করে, $0.125 করে প্রত্যেকটা মকআপ ডাউনলোডের জন্য পায়। সে যদি 9000 ডাউনলোড হয়, এখন পর্যন্ত সে ডাউনলোড করছে শুধুমাত্র এই মকআপ দিয়ে $1100। মজার বিষয় না, মজার জিনিস না? আচ্ছা, ফ্রি পিকে আপনাদের কি স্টারলাইনের অ্যাকাউন্ট দেখাইছি? স্টারলাইন, ইন্ডিয়ান এক বান্দার অ্যাকাউন্ট, স্টারলাইন দেখাইছি আপনাদের? দেখেন স্টারলাইন ফ্রি পিকে, দেখেন কোটিপতি হয়ে গেছে। কোটিপতি না, মিলিয়নিয়ার হয়ে গেছে এতদিনে। উনার নাম হচ্ছে স্টারলাইন। যা কিছু সার্চ করেন না কেন, উনার ওই রিলেটেড একটা প্রোডাক্ট মাস্ট বি আছে। দেখি পাই নাকি স্টারলাইন লিখে। এই যে এই বান্দা, উনার প্রোফাইলে যান, ইন্ডিয়ান উনি। উনার টোটাল কত ডাউনলোড হচ্ছে একটু হিসাব করবো আমরা। উনার রিসোর্সেস আছে, রিসোর্সেস মানে এরকম বিভিন্ন ব্যাকগ্রাউন্ড, পোস্টার, ফ্লায়ার, টেমপ্লেট, এরকম আর কি রিসোর্স আছে এখানে। টোটাল ফ্রি পিকে 24,920টা, মানে ধরে নেন 25,000 প্রোডাক্ট আছে ওর ফ্রি পিকে, এবং ওর ডাউনলোড হয়েছে 122.92 মিলিয়ন। ঠিক আছে, 122 মিলিয়ন ধরে নেন, 123 মিলিয়ন। 123 মিলিয়নে কয় লাখ হয় বলেন দেখি? 123 মিলিয়ন, 1 মিলিয়নে কয় লাখ? 10 লাখে 1 মিলিয়ন না? হ্যাঁ, সো এটাকে 10 দিয়ে আমরা গুণ দিই, তাহলে আমরা বুঝতে পারবো যে কত লাখ বার ডাউনলোড হয়েছে। 1200, হ্যাঁ 1230 লক্ষ বার। সো 1230 লক্ষ বার যদি হয়ে থাকে, তার টোটাল ডাউনলোড এখন পর্যন্ত 1 2 3 4 5 এত লক্ষ বার উনার ডাউনলোড হয়েছে প্রোডাক্টগুলা, যতগুলো আছে ফ্রি পিকে। এবং ফ্রি পিক প্রত্যেকটা প্রোডাক্টের জন্য তাকে যদি ফ্রিতে ধরি, ফ্রিতে দেয় সে ফ্রি পিক 0.125। আর যদি প্রিমিয়াম হয় তাহলে তো সে অনেক বেশি পায় এটার থেকে। ফ্রি প্রোডাক্টগুলোতে সে পাবে 0.125। সে এতবার ডাউনলোড হয়েছে, এক একটা প্রোডাক্টের জন্য তাকে দেওয়া হয়েছে $0.125। তাহলে সে এখন পর্যন্ত আর্ন করছে এত ডলার্স, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 1,53,75,000 ডলার সে আর্ন করছে এখন পর্যন্ত। তার এটার বয়স হচ্ছে কত বছর দেখেন, 3 ইয়ার্স উইথ দ্য ফ্রি পিক ফ্যামিলি, অর্থাৎ 3 বছরে সে আর্ন করছে 1,53,000 $53 লক্ষ। এটাকে যদি আমরা বাংলাদেশে 82 দিয়ে গুণ দিই,
তাহলে সে এখন পর্যন্ত বাংলাদেশি টাকায় আর্ন করেছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 126 কোটি 75 লক্ষ, না তাই না? না 75,000 নাকি 7,50,000? 126 কোটি 7,50,000 টাকা এখন পর্যন্ত তার আর্নিং অ্যান্ড গ্রোয়িং। বুঝতে পারছেন মজার জিনিস না? ও একা না, খুবই অল্প টাকা। হ্যাঁ, বাংলাদেশের বাজেট কত টাকায় হয়েছে চিন্তা করেন, বাংলাদেশের বাজেটে পৌঁছায় যাবে ওর প্রোডাক্ট কিছুদিনের মধ্যে। ও কোম্পানি, ও ড্যাম শিওর ও কোম্পানি আর টিম নিয়ে শুরু করছে, না হলে একা 24,000 প্রোডাক্ট, আপনি বুঝতেছেন 24,000 ডিজাইন একা করা সম্ভব? 25,000 ডিজাইন 3 বছরে একা জীবনও সম্ভব না। টিম নিয়ে আসে, না হলে আপনার কোনো ইয়া নিয়ে আসে, কি বলে আপনার কোম্পানি আছে, অবভিয়াসলি কোম্পানি আছে, তার আন্ডারে অনেক ডিজাইনার্স কাজ করে, এটা ফর শিওর। সো বুঝতেছেন তো এই মানুষটার কাছে কত টাকা, এই জন্য চেহারা দেখায় না। এই জন্য এইসব প্যাসিভ ইনকাম মার্কেট প্লেসে যদি একবার টিকতে পারেন অ্যান্ড আপনি যদি টিম নিয়ে নামতে পারেন অ্যান্ড আপনার প্রোডাক্ট যদি মিনিমাম 1,000 হয়, যদি 1,000 হয়, তাইলে আপনার মান্থলি ইনকাম জেনারেট হবে $1,000 প্লাস। ও আরো একটা মজার জিনিস বলি, এটা তো শুধু উনার ফ্রি পিক প্রোফাইল দেখলেন, আপনি কি মনে করেন উনার শাটার স্টকে প্রোফাইল নাই? উনার কি পিক বেস্টে নাই? উনার কি আপনার পিএনজি ট্রিতে নাই? অবভিয়াসলি আছে, 110% আছে, খুঁজে দেখেন আপনারা পাবেন। হ্যাঁ, আপনারাও চাইলে প্যাসিভ ইনকামের জন্য তো আসলে অত খাটা লাগে না, যদি আপনি সিঙ্গেলি কাজ করেন প্যাসিভ ইনকামের জন্য খাটা লাগে না। আমি কি আমার শাটার স্টক প্রোফাইলটা দেখাইছিলাম আপনাদের? শাটার স্টক দেখাইছিলাম না একদিন, মনে হয় তো। শাটার স্টকের তো আমি আইডি পাসওয়ার্ডই বলি, ওই যে বললাম 8টা প্রজেক্ট দিছি, 2টা ডাউনলোড হয়েছে, 8টা দিয়ে 2টা ডাউনলোড হয়েছে অ্যান্ড আমি অলরেডি 2টার টাকাও পাইছি। shutterstock.com/g/team ছিল আমার কোম্পানির নামও আমি ডিফাইন করছিলাম, কিন্তু এটা পজ করে দিই।